Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well, done your duties properly. আমি আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো এবং তোমাদের দায়িত্ব কর্তব্য যথারীতি পালন করছো। আজকে আমরা এক সাধারণ জ্ঞানের ঐতিহাসিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেটা তোমাদের একেবারে চূড়ান্ত বলা যায় যে চূড়ান্ত বিজয়ের মতো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গিয়েছো যে আমাদের মডেল টেস্ট পরীক্ষা চলছে, টার্গেট 90 মডেল টেস্ট। তোমরা অলরেডি জেনে গিয়েছো যে আমাদের টার্গেট 90 মডেল টেস্ট ব্যাচ চালু হয়েছে এবং সেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা পরীক্ষা 80 মার্কের নেওয়া হচ্ছে, অর্থাৎ 90টা মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের এই মডেল টেস্ট গুলো শুরু হয়ে গিয়েছে, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো। এবং যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছে তারা তো অবভিয়াসলি পরীক্ষা দিচ্ছ, যারা ভর্তি হওনি তারা খুব চাইলেই ভর্তি হয়ে যেতে পারো 90টা মডেল টেস্ট ব্যাচ। এই 90টা মডেল টেস্ট ব্যাচে আজকে যেমন আমরা যদি একটু রুটিনটা দেখিয়ে দেই, রুটিনটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমরা ক্লাসগুলো নিচ্ছি। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নিবা আমাদের আজকের ঐতিহাসিক ক্লাস। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি ক্লাস। তোমাদের যেটা দেখাতে চাইলাম এই রুটিনটা দেখে। আর কিভাবে পরীক্ষা হচ্ছে তোমরা পরীক্ষা
তারা তো অবশ্যই জানতে চেয়েছো যে আমাদের কিভাবে পরীক্ষা হচ্ছে। আর এই যে আমার কাছে রুটিন 4-8 পেজের একটি রুটিন দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের আমি একটু স্লাইড একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা রুটিনটা বুঝতে পারবে। যারা ভর্তি হতে চাও বা নিয়মিত যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা সুন্দর করে আমাদের এই ব্যাচে একটু ভর্তি হতে পারো অথবা নিয়মিত পরীক্ষাটা দিতে পারো। কারণ তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন আজকে আমরা পরীক্ষা নিয়েছি, কোন টপিকের উপর পরীক্ষা নিয়েছি? আজকে আমরা অষ্টম দিনের আমাদের চলছিল টার্গেট চলবে কতটা? টার্গেট চলবে 90টা। আজকে আমাদের এই অষ্টম টার্গেট ছিল। আজকে আমাদের বার এবং ভোকাবুলারি অ্যান্টোনিমের টার্গেট ছিল অষ্টম টার্গেট। আগামীকাল আমাদের নবম টার্গেট হবে। কোন টার্গেট হবে? নবম টার্গেট। প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশের মুসলিম শাসন, মুঘল সাম্রাজ্য, সুবেদার, নবাবী বংশ, বাংলার সংস্কার আন্দোলন। অর্থাৎ এখানে যে টপিকটা চলছে এটা আগামী নবম টার্গেট থেকে শুরু হবে। অর্থাৎ এই আজকের ক্লাসটা আমরা স্পেসিফিক এই টপিকের উপরই নিব। এখানে যতগুলো টপিক দেওয়া আছে এই টপিকের উপর একটু লং ক্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো যদি করতে পারো তাহলে তোমার এখানে সবগুলো বিষয় তোমার জানা হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। তাহলে প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশের মুসলিম শাসন, মুঘল সাম্রাজ্য, সুবেদার, নবাবী বংশ, বাংলার সংস্কার আন্দোলন, এইগুলো টপিক তাহলে তোমাদের হয়ে যাচ্ছে। এইভাবে তাহলে আমরা কতটা? 90টা টার্গেট, আমাদের 90 টার্গেট প্লাস মডেল টেস্ট চলবে। এভাবে চলবে 30টা টার্গেটে, দেন তারপর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ 3টা বাংলা ইংরেজি সাধারণ কম্বাইন্ড করে চলবে। এই যে প্রাচীন বাংলা ইতিহাস 31 থেকে 50তম টার্গেট, তারপরে আসবে এইভাবে চলতেই থাকবে। থাকার পরে আসবে যে এখান থেকে অর্থাৎ 51তম থেকে 90 পর্যন্ত বিশ্ববিদ্যালয় চলবে এবং কি চলবে? অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের রূপ এবং বিসিএস প্রশ্ন চলবে। ঠিক এইভাবে 90টা আমাদের টার্গেট হচ্ছে 90টা। আচ্ছা, আর কথা না বলি তাহলে বিশেষটা তোমরা অবশ্যই জানতে পেরেছো। আর যারা এই দুটো বই নাওনি তারা বইটা নিতে পারো। আচ্ছা, চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। আগে বলো, ক্লাসে যাওয়ার আগে তোমাদের কন্ডিশন কি? তোমরা কি পড়াশোনা করছো আর পরীক্ষা কি নিয়মিত দিচ্ছ কিনা? আর রুটিনটা তো জানো যে অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদের এক লাইন আমাকে একটু কন্ডিশনটা একটু জানাও। আজকে তাহলে আমরা নবম টার্গেট হচ্ছে নবম শুরু করব। প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশে মুসলিম শাসন, মুঘল সাম্রাজ্য, সুবেদার, নবাবী বংশ, বাংলার সংস্কার আন্দোলন। সবাই আমাকে একটু জানিয়ে দাও দ্রুত, আমাকে দ্রুত একটু জানিয়ে দাও যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সকল কিছু বুঝতে পারছো কিনা। এবং তাহলে ক্লাসগুলো আমরা কোথা থেকে শুরু করব? এখান থেকে প্রাচীন বাংলার ইতিহাস থেকে আজকে আমরা সকল বিষয় আলোচনা করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি ক্লাসে। আমাদের আজকের টপিক কি? আজকের টপিকগুলো আমরা একটু লিখে ফেলবো। আজকের টপিকস, এই আজকের টপিকস গুলো কি কি সেগুলো একটু লিখে ফেলো। আজকের টপিকস গুলো কি কি? নাম্বার 1, এক নম্বরে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস। কি আলোচনা করব ভাইয়া? এখানে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস। এখানে আলোচনা করব কি? প্রাচীন বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস। যারা রাজশাহীতে আছো তারা সরাসরি আমার অফলাইন কোচিং এ চলে আসো। 2 নম্বর আলোচনা করব, 1 নম্বর প্রাচীন বাংলার ইতিহাস, 2 নম্বর আলোচনা করব কি ভাইয়া? 2 নম্বর আলোচনা করব উপমহাদেশের মুসলিম শাসন। উপমহাদেশে মুসলিম শাসন, মুসলিম শাসন। উপমহাদেশে কি ভাইয়া? মুসলিম শাসন। 3 নম্বর আলোচনা করব কি আমরা? 3 নম্বর আলোচনা করব আমরা মুঘল সাম্রাজ্য। কি আলোচনা করব? আলোচনা করব হচ্ছে মুঘল সাম্রাজ্য। আলোচনা কি করব? মুঘল সাম্রাজ্য। 4 নম্বর কি আলোচনা করব ভাইয়া? 4 নম্বর আলোচনা করব সুবেদার এবং 4 নম্বর আলোচনা করব কি? 4 নম্বর আলোচনা করব সুবেদার ও নবাবী বংশ সুবেদার ও নবাবী বংশ এবং সর্বশেষ যে 5 নম্বর আলোচনা করব বাংলার সংস্কার আন্দোলন। বাংলার
বাংলার সংস্কার আন্দোলন, সংস্কার আন্দোলন। তাহলে দেখো আমরা আজকে কিন্তু অনেকগুলো টপিক আলোচনা করব। যারা একবার করে পড়েছো তাহলে তো তাদের কোনো সমস্যাই নেই ইনশাআল্লাহ, কিন্তু যারা এতদিন পর্যন্ত কোনো ক্লাস করোনি, কোনো মানে মনে রাখতে পারছো না কিভাবে মনে রাখতে হবে, কিভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে, বা কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে আমরা আজকের ক্লাসগুলো শিখবো, সেটা একটু তাহলে কাইন্ডলি কি করতে হবে, খাতা কলম নিয়ে বসে যেতে হবে। আশা করছি আজকের ক্লাসে আপনি এতগুলো টপিক অনায়াসেই আপনি উত্তর করতে পারবেন। সো আর কথা না বলে তাহলে আজকের টপিক গুলো নিয়ে আমরা শুরু করে দিচ্ছি। যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সেই মনোনিবেশ নিয়ে বা দৃঢ় সংকল্প নিয়ে বসেছেন কিনা। একটু আজকে লং ক্লাস হবে যাতে আমরা বিষয়বস্তু সবাই মানে সবকিছু তুলে ধরতে পারি। প্রথম নাম্বার যেগুলো টপিক দিয়ে আমরা আজকে শুরু করি সেটা হচ্ছে কি দিয়ে শুরু করি, তোমাদের হচ্ছে শুরু করব। আচ্ছা, বাঙালি জাতির উৎপত্তি বা বাংলা জাতির আবির্ভাব বা উৎপত্তি দিয়ে আমরা শুরু করি। দেখো এই যে বাঙালি জাতির জাতির উদ্ভব বা উৎপত্তি, উদ্ভব বা উৎপত্তি, উদ্ভব বা উৎপত্তি, বাঙালি জাতির উদ্ভব বা উৎপত্তি দিয়ে আমরা শুরু করি। দেখো এই বাঙালি জাতির উদ্ভব বা উৎপত্তি দিয়ে আমরা শুরু করি। এখান থেকে প্রশ্ন আসে কিভাবে, সে প্রশ্নগুলো আমরা আগে একটু জাস্ট তোমাদের একটু বলে দিই। প্রশ্ন যেভাবে প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আসে, প্রশ্ন আসে যেভাবে প্রশ্ন আসে এখান থেকে নাম্বার 1 প্রশ্ন কি প্রশ্ন আসে ভাইয়া, এখান থেকে প্রশ্ন আসে বাঙালি জাতির পরিচয় কি। বাঙালি, এই বাঙালি কিন্তু দুই ভাবেও হতে পারে, অর্থাৎ এই যে বাং ইয়োগা আকার লরিশালি বাঙালি হয় ওড়িশা দিয়েও হয়। বাঙালি জাতির পরিচয়, জাতির পরিচয়, পরিচয় কি, বাঙালি জাতির পরিচয় কি, এই একটা প্রশ্ন আসে। 2 নম্বর আসে বাঙালি জাতির, বাঙালি জাতির প্রধান অংশ, বাঙালি জাতির প্রধান অংশ, প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে, গড়ে উঠেছে, উঠেছে কোথা থেকে, কোথা থেকে, কোথা থেকে। 2 নম্বর প্রশ্ন আসে। 3 নম্বর প্রশ্ন আসে কি ভাইয়া, 3 নম্বর প্রশ্ন আসে বাঙালি জাতিকে, বাঙালি জাতিকে, জাতিকে কয় ভাগে বিভক্ত করা হয়, কয় ভাগে বিভক্ত করা হয়, বিভক্ত করা হয়, করা হয়, কয় ভাগে বিভক্ত করা হয়। 7 নম্বর প্রশ্ন আসে বাঙালি জাতিকে কয় বা কয় বলা হয়, যেরকম বাঙালি জাতিকে কয় মিশালি, কয় মিশালি বলা হয়। এখানে শব্দটা আছে কয় মিশালি, মিশালি, কয় মিশালি, কয় মিশালি বলা হয়। আর 5 নাম্বার আমরা একটু চলে যাব যে বাংলা ভাষা, বাংলা ভাষার আদি জনগোষ্ঠী বলা হয় কাকে, আদি জনগোষ্ঠী, জনগোষ্ঠী বলা হয় কাকে, বলা হয় কাকে, কাকে। এই 4-5টা প্রশ্নটা আমাদের আসতে হবে। তারপরে 6 নাম্বার যে প্রশ্নটা আসে যে অষ্ট্রিক জাতির অপর নাম কি, অষ্ট্রিক, অষ্ট্রিক জাতির, জাতির অপর নাম কি, অপর নাম কি, অপর নাম কি, অষ্ট্রিক জাতির অপর নাম কি। অথবা আসতে পারে আরো অনেকগুলো প্রশ্ন আসতে পারে এখান থেকে। সো এইগুলো টপিক নিয়ে আমরা আজকের আলোচনা করব। সবাই কি মনস্থির ভাবে বসেছেন? আমাকে একটু কাইন্ডলি জানাবেন বিষয়টা, প্রশ্নগুলো বুঝতে পেরেছেন কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দ্রুত একটু জানিয়ে দেন। আজকে আমাদের এতগুলো টপিক, এই যে বাঙালি জাতির উৎপত্তি ও মানে উদ্ভব নিয়ে আমরা একটু আলোচনা করে দিব, কারণ সবাই তো এগুলো পড়াই না। আর এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারি না, বলে বাঙালি জাতির পরিচয় কি, আমরা নাই অষ্ট্রিক আর সংকর নিয়ে দ্বিধাদ্বন্দ্বিতায় পড়ে যাই। বলা হয় বাঙালি জাতিকে কয় মিশালি জাতি বলা হয়, এটা আমরা জানি না। বাংলা ভাষার আদি জনগোষ্ঠী বলা হয় কাকে, এটা আমরা কিন্তু ভুলে যাই। সেজন্য আমি আজকে সবচেয়ে সহজ কাজ বা শর্টকাট টেকনিক ইউজ করে শিখিয়ে দেই, যাতে আপনার কোনো সমস্যা না হয়, যাতে অনায়াসেই আপনি উত্তর করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 1 নম্বর আগে আমি উত্তর দিয়ে দেই। লিখবা বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসাবে, কি লিখবা, লেখো এখানে বাঙালি জাতির পরিচয় সংকর, সংকর জাতি হিসাবে, সংকর
জাতি হিসাবে, উত্তর লিখে ফেলো। বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসাবে। সংকর বলতে কি বোঝায়? ইংরেজিতে বলা হয় হাইব্রিড। হাইব্রিড মানে সংকর, অনেকগুলো জাতির সংমিশ্রণে সারা যুক্ত হয় তাদেরকে বলা হয় সংকর। সংকর মানেই হাইব্রিড। সেই জন্য বাঙালি জাতির পরিচয় কি? বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। 2 নম্বর, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে ভাইয়া? বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, লিখবা অস্ট্রিক জাতি থেকে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। কোথা থেকে গড়ে উঠেছে? অস্ট্রিক জাতি থেকে। অস্ট্রিক জাতি থেকে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। 2 নাম্বার প্রশ্ন পেরে গিয়েছি। 3 নাম্বার, বাঙালি জাতিকে কয় ভাগে বিভক্ত করা হয়? বাঙালি জাতিকে প্রধানত হচ্ছে 2 ভাগে। কত ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে যদি বলা হয় আগত জাতিগোষ্ঠী, দেখো আমি একটু শর্টটা একটু এঁকে দেই। আগত জাতিগোষ্ঠী, জাতিগোষ্ঠী, আগত জাতিগোষ্ঠী। এই আগত জাতিগোষ্ঠী 2 ভাগে, একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে কি আর্য, আর একটা হচ্ছে কি অনার্য। এই অনার্যকে অপর নাম হিসেবে বলা হয় প্রাক আর্য। কি ভাইয়া? প্রাক আর্য। আচ্ছা, এই আর্য বলতে কি বোঝায়? এই আর্য বলতে বোঝায় যাযাবর। কি? যাযাবর। যাযাবর মানে কি? যাযাবর মানে হচ্ছে গতিশীল, যাদের কোনো নির্দিষ্ট কি নেই, নিকেতন। এই নিকেতন নেই, যাদের কোনো নির্দিষ্ট নিকেতন নেই তাদেরকে বলা হয় আর্য। আর্যরা কোথা থেকে এসেছিলেন? ইউরাল পর্বতের ইরান থেকে বলা হয়। আর এই প্রাক আর্যকে 4 ভাগে বিভক্ত করা হয়। কত ভাগে? 4 ভাগে। একটাকে বলা হয় দ্রাবিড়, একটাকে বলা হয় দ্রাবিড়, একটাকে বলা হয় অস্ট্রিক, এই অস্ট্রিক, অস্ট্রিক, একটাকে বলা হয় মঙ্গোলীয়, 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 আর একটাকে কি বলা হয়? আর একটাকে বলা হয় বেটচেনীয় বা বোটচেনীয়, বোটচেনীয়, বোটচেনীয়। এই 4 ভাগে। আর এই যে আর্য, এই মোট হয় হচ্ছে 5 ভাগে। তাহলে আশা করছি যে আমরা কি আশা করছি বাঙালি। 3 নম্বর প্রশ্ন, বাঙালি জাতিকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? বাঙালি জাতিকে প্রধানত 2 ভাগে, একটা আর্য আর একটা অনার্য। আর্য মানে বলতে কি বোঝায়? আর্য মানে বলতে বোঝায় যাদের নির্দিষ্ট কোনো নিকেতন নাই, যাদের কোনো জায়গা নাই, যারা হচ্ছে গতিশীল, যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আর আরেকটা কি অনার্য। অনার্যর পাচ্ছি আরেক নাম প্রাক আর্য। এই অনার্য থেকে কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। একটা দ্রাবিড়, একটি অস্ট্রিক, একটি মঙ্গোলীয়, একটি বোটচেনীয় বা নেগ্রিড। আচ্ছা, এই দাবিরকেই হটিয়ে বাংলায় এসেছে কারা? অস্ট্রিক জাতিরা। আর এই অস্ট্রিক জাতিকেই বলা হয় বাংলার প্রধান অংশ গড়ে উঠেছে। অস্ট্রিক জাতি সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে 3 নাম্বার প্রশ্ন শেষ। 4 নাম্বার, বাঙালি জাতিকে কয় মিশালি জাতি বলা হয় ভাইয়া? বাঙালি জাতিকে 5 মিশালি জাতি বলা হয়। কেন 5 মিশালি? দেখো, এই যে আর্য একটা আর এই 4 প্রকার, তাহলে বাঙালি জাতিকে বা জাতিগোষ্ঠীকে কয় মিশালি? 5 মিশালি। 5টা রঙে মানে রক্তের এই মিশ্রণকে বাঙালি জাতিরা 5টি রঙের মিশ্রণেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। আচ্ছা, 5 নম্বরে দেখো, 5 নম্বর প্রশ্নটা কি বলছে? বাংলা ভাষার আদি জনগোষ্ঠী বলা হয় কাকে? বলো তো দেখি, আমাকে একটু জানাও তো। বাংলা ভাষার আদি জনগোষ্ঠী বলা হয় কাকে? এখন দেখি প্রশ্ন, আমাকে উত্তর দাও একটু কাইন্ডলি, একটু দ্রুত একটু উত্তর দাও। বাংলা ভাষার আদি জনগোষ্ঠী বলা হয় কাকে? আমি বলছি ভাইয়া, আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং আমরা অনেকগুলো টপিক আলোচনা করব। কি কি টপিক আলোচনা করব সেটা তো আমি এখানে লিখেই দিয়েছি। একটি প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশে মুসলিম শাসন, মুঘল সাম্রাজ্য, সুবেদার বা নবাবী, এবং হচ্ছে বাংলার সংস্কার আন্দোলন। এতগুলো টপিক আলোচনা করব সবচেয়ে মজার হিসেবে, খুবই মজা বা খুবই শর্টকাট টেকনিক ইউজ করে। তোমাদের আমাকে কথা দিতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, বন্ধু বান্ধবীদের মেনশন করতে হবে, নিজের টাইম লাইন গুলোতে শেয়ার করতে হবে। তাহলে তোমার সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে আজকে। আর যারা নিয়মিত পরীক্ষা দিতে চাও, অবশ্যই আমার দেখো রুবেল ভাইয়া ওখানে আইডি দেওয়া আছে, ওই আইডিতে নক দিবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা। আমরা টার্গেট 90+ মডেল টেস্ট লঞ্চ করেছি। এখানে প্রতিদিন কন্টিনিউয়াস 80 মার্কের করে প্রশ্ন হচ্ছে। আর যারা বই নিতে চাও, আমার 2টি বই, নাপা এক্সট্রা এবং সাধারণ জ্ঞানের নাপা এক্সট্রা ও প্রত্যাশা মডেল টেস্ট, 2টা সুন্দর করে নিতে পারো। আচ্ছা, যা হোক, বেশি বেশি বন্ধু বান্ধবীদের শেয়ার করো। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। বলো আমাকে দ্রুত, বাংলা ভাষার আদি জনগোষ্ঠী কাকে বলা হয়? ইন্দো ইউরোপীয়কে। এই তো, ভেরি গুড। ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয়কে কি বলা হয়?
বাংলা ভাষার আদি জনগোষ্ঠী বলা হয়। এই ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার কি বলা হয়? আদি জনগোষ্ঠী। আর বাংলা জাতির প্রধান অংশগুলো হচ্ছে কোথা থেকে? বাংলা ভাষার জাতির প্রধান অংশগুলো হচ্ছে অস্ট্রিক ভাষা থেকে, অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে, সরি, অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। আচ্ছা, এই অস্ট্রিক জাতিগোষ্ঠীর অপর নাম কি? এখন এইটাই একটু জেনে নেই। লেখো, এই অস্ট্রিক অস্ট্রিক জাতির অপর নাম লেখো। অস্ট্রিক জাতির অপর নাম, অস্ট্রিক জাতির কি লিখবে ভাইয়া? অস্ট্রিক জাতির অপর নাম লেখো নিষাদ। নিষাদ, অস্ট্রিক জাতির অপর নাম নিষাদ। অস্ট্রিক জাতির অপর নাম অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রো এশিয়াটিক, এশিয়াটিক, অস্ট্রো এশিয়াটিক, অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রিক জাতির অপর নাম ডেরডিট, ডেরডিট, ডেরডিট জাতি, ডেরডিট জাতি। এই তিনটা নাম মনে রাখবা। আর দ্রাবিড় জাতিকে বলা হয়, দ্রাবিড় জাতিকে হটিয়ে অস্ট্রিক জাতিদের আগমন ঘটেছে। সবচেয়ে প্রাচীন জাতি কারা? দ্রাবিড়। সবচেয়ে প্রাচীন জাতি কারা? লিখবা, সবচেয়ে প্রাচীন জাতি দ্রাবিড় জাতি। প্রাচীন জাতি, প্রাচীন জাতি, জাতি কি ভাইয়া? দ্রাবিড় জাতি, দ্রাবিড় জাতি। এইটুকু একটু মাথায় রাখবা। এদেরকে হটিয়ে গিয়ে আছে অস্ট্রিক, এদের মনে রাখবা। বা প্রাচীন কালে এরকম বলা হতো যে অস্ট্রিকদের হটিয়ে দ্রাবিড়রা এসেছে, বিভ্রান্তিকর আছে, কিন্তু এই দ্রাবিড়টাই মাথায় রাখবা। আশা করছি এখান থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ অনায়াসেই উত্তর করতে পারবা। এখন আমি প্রশ্ন করি, বলো বাঙালি জাতির পরিচয় কি? বাঙালি জাতির পরিচয় কি? পরিচয় কি? বাঙালি জাতির পরিচয় কি? উত্তর দিবা কমেন্টে। আর বাঙালি জাতির, বাঙালি জাতির, বাঙালি জাতির প্রধান অংশ, প্রধান অংশ গড়ে উঠেছে, গড়ে উঠেছে, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, উঠেছে কোথা থেকে? কোথা থেকে? থেকে দ্রুত দ্রুত প্রশ্নের উত্তর দাও, দ্রুত দ্রুত আমাকে একটু প্রশ্নের উত্তর দাও যে বাঙালি জাতির প্রধান, বাঙালি জাতির পরিচয় কি এবং বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? এই দুইটি প্রশ্নের উত্তর ঝটপট একটু দিয়ে দাও। ঝটপট আমাকে একটু দুটির উত্তর দিয়ে দাও যে কিভাবে। হ্যাঁ, তোমরা একটু দ্রুত উত্তর দিয়ে দিবা, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু দ্রুত, একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবা এবং দ্রুত একটু উত্তর দিয়ে দিবা। তাহলেই আশা করব বা বুঝতে পারবো যে তোমরা অ্যাক্টিভ আছো এবং বুঝতে পারতেছো। আচ্ছা, ঠিক আছে, সবাই উত্তর দিয়ে দিয়েছো যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি থেকে। এই অস্ট্রিক জাতি, অস্ট্রিক জাতি থেকে উঠেছে। অস্ট্রিকের অপর নাম আরেকটা লিখবা, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, 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 অস্ট্রিক জাতির আরেকটা নাম লিখবো অস্ট্রেলিয়া। আর বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? শঙ্কর, শঙ্কর। এই শঙ্কর জাতি, শঙ্কর জাতিকে বলা হয় কি? এটা হাইব্রিড। এই দুটি তথ্য মাথায় রাখবা। আচ্ছা, শেষ বাঙালি জাতির উৎপত্তি শেষ। আচ্ছা, এখন তোমাদের আরেকটু বাংলা একটু চলে আসি। সেই বাংলাটা হচ্ছে, আমি তোমাদের যদি প্রশ্ন করি যে বাংলা লিপির, লিপির উৎস কি? বাংলা লিপির উৎস কি? উৎস কি? বাংলা লিপির উৎস কি? দেখি আমাকে একটু বলো তো। অথবা বললো বাংলা লিপির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? লিপির প্রধান অংশ গড়ে উঠেছে, প্রধান অংশ, প্রধান অংশ গড়ে উঠেছে বাঙালি জাতির প্রধান অংশ, যদি বললাম যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। আচ্ছা, এখন আমি তোমাদের প্রশ্ন করলাম যে এই বাংলা লিপির উৎস কি অথবা বাংলা লিপির প্রধান অংশ কোথা থেকে গড়ে উঠেছে? আমাকে একটু বলো তো দেখি, এই দুইটা প্রশ্নের উত্তর দেখি তোমাদের মনে আছে কি না, মনে আছে কিনা।
লিপির প্রধান উৎস আমরা জানি ব্রাহ্মী লিপি। ভেরি গুড, এই তো মনে আছে দেখছি, ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির প্রধান অংশ গড়ে উঠেছে। আচ্ছা, এটুকু আমাদের আলোচনার বিষয় নয়, আমরা এমনি মনে করার চেষ্টা করলাম। এখন আমরা আসলাম প্রাচীন বাংলার ইতিহাস। আমরা এখন চলে আসলাম প্রাচীন বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাসে, প্রাচীন বাংলার কি ইতিহাসে চলে আসলাম। আচ্ছা, প্রাচীন বাংলার ইতিহাসে আসলাম। নাম্বার 1, দেখো আমরা প্রাচীন বাংলার ইতিহাসে এসেছি, প্রাচীন বাংলার ইতিহাসে আসলাম। আচ্ছা, এখন দেখো আমরা জানি প্রাচীন কালে, এই যে ধরো আমাদের বাংলাদেশের এই যে এটুকু হচ্ছে, ধরো যে আমরা জানি এটুকু হচ্ছে, ধরো এমনি জাস্ট আমি আঁকাই একটি, যে আমরা এইরকম করে আমরা যদি বলি, ধরো আমরা জাস্ট একটু এই একটু ধরো যে আঁকানোর, ধরো যে আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে এরকম ধরো আমাদের হচ্ছে একটু দেশ আঁকালাম, এইভাবেই ধরো যে বোঝো আর কি, বোঝো এইটা আমাদের একটি দেশ। এই প্রাচীন কালে, এই যে প্রাচীন কালে আমাদের এই যে ছোট ছোট যেগুলো ছিল, এই ছোট ছোট সেগুলো, এগুলোকে কি বলা হয়? এগুলো প্রাচীন কালের এই ছোট ছোট বলা হয় বাংলা। এই অখণ্ড ভূখণ্ডের জন্ম একেবারেই হয়নি, এর গড়ে উঠেছে কিভাবে? এই গড়ে উঠেছে ছোট ছোট জনপদ গুলোর মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে? জনপদ গুলোর মধ্যে দিয়ে। এখন আমি প্রশ্ন করলাম, জনপদ বলতে কি বোঝায়? এটি কি রাস্তাকে বোঝাবে যে জনের পদ? না, এটি কি বোঝাবে? এটা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে বোঝাবে। কি বোঝাবে ভাইয়া? এটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বিশেষ, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বিশেষ। তাহলে প্রাচীন বাংলার এই জনপদ শব্দের অর্থ কি? ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বিশেষ। এই যে প্রাচীন কালের এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বিশেষকে কি বোঝাবে? জনপদ বোঝাবে। আচ্ছা, তাহলে এই জনপদ বলতে কি বুঝলাম আমরা? ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে বুঝলাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা জানি পুঁথি সাহিত্য, ইতিহাসের লিখিত, অলিখিত, তাম্রলিপি, শিলালিপি এবং মনীষীদের বিখ্যাত গ্রন্থ থেকে আমরা মোটামুটি 16টি জনপদের উল্লেখ পাই। 16টি এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের উল্লেখ পাই। কতটি ভাইয়া? এই 16টি জনপদের উল্লেখ পাই। কোথা থেকে আমরা এগুলো পাইলাম? এগুলো পাইলাম ইতিহাসের লিখিত, অলিখিত, আর তারপরে পুঁথি সাহিত্য, তাম্রলিপি, শিলালিপি, ঐতিহাসিক বা বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থবলী থেকে আমরা কতটি গ্রন্থ পেয়েছি? 16টি জনপদের উল্লেখ পেয়েছি। প্রশ্ন আসবে, কয়টি জনপদের উল্লেখ পেয়েছি? 16টি জনপদের উল্লেখ পেয়েছি। সবচেয়ে এর মধ্যে, এই 16টি জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি ভাইয়া? সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড জনপদ। কি ভাইয়া? সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড জনপদ। এখন আমাদের এখান থেকে প্রশ্ন আসে কোনগুলো? এখান থেকে আমাদের প্রশ্ন আসে এই প্রাচীন জনপদ গুলো থেকে প্রশ্ন আসে, বিশেষ করে বর্তমান অবস্থান আসে, আর যদি রাজধানী থাকে রাজধানী গুলো অপশনে আসে। এগুলো যদিও আমরা প্রথমের দিকে ক্লাস নিয়েছি, তারপরও আবার নিচ্ছি। কেন? আবার আমাদের এই যে আগামীকাল পরীক্ষা আছে, আর আমাদের তো মাথা তো সবগুলো ঠিক থাকে না, আমরা ভুলে যাই, সেই জন্যই আবার একটু রিপিট করা। আচ্ছা, ঠিক আছে, প্রাচীন বাংলার জনপদ পুণ্ড আমরা পাইলাম, সবচেয়ে প্রাচীন জনপদ। আচ্ছা, এখন আমরা চলে আসবো 1 নাম্বার দিয়ে, এই প্রাচীন জনপদ পুণ্ড। পুণ্ড দিয়ে আমরা একটু শিখবো। আমরা কি দিয়ে শিখবো ভাইয়া? পুণ্ড দিয়ে শিখবো। পুণ্ড, পুণ্ড, এই পুণ্ডর অবস্থানটা কি? আমি কিন্তু শর্টকাটে বলে দিয়েছিলাম। অবস্থানটা মনে রাখবা, এই বি ডি আর স্কয়ার। লাল কালার যদি দেখতে না পাও তাহলে আমি একটু সাদা দিয়ে দিচ্ছি। বি ডি আর স্কয়ার, বি ডি আর স্কয়ার। এই বি তে কি মনে রাখবা? বি তে হচ্ছে বৃহত্তর বগুড়া। বৃহত্তর বগুড়া। বৃহত্তর জিনিসটা কি ভাইয়া? বৃহত্তর জিনিসটা হচ্ছে, বগুড়া যদি বলতো শুধু বগুড়া জেলাকে বোঝাতো। বৃহত্তর বগুড়া মানে বৃহত্তর জেলার আরো যারা আছে ছোট ছোট থানা উপজেলা তাদেরকেও বোঝায়। ডি তে কি ভাইয়া? ডি তে হচ্ছে দিনাজপুর। কি ভাইয়া? দিনাজপুর, দিনাজপুর। আচ্ছা, তারপরে আর 2 আর থেকে 1 আর হচ্ছে রাজশাহী, রাজশাহী,
আরেক অর্থে কি, আরেক অর্থে হচ্ছে রংপুর। এই কথা মাথায় রাখবা যে প্রাচীন যুগে এই বিডির অবস্থানগুলো বর্তমান সময়ের কোন কোন জেলায় অবস্থান ছিল? এটা বৃহত্তর বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। আচ্ছা, আরেকটা এই পুণ্ড জনপদের বর্তমানে আমাদের এখন একটু রাজধানীটা একটু জানতে হবে। প্রাচীনকালের রাজধানী কোথায় ছিল? এর রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। কোথায় ছিল? পুণ্ডনগর, পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন, পুণ্ডবর্ধন, পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। এতটুকু একটু জানবা তাহলেই হয়ে গেল। এই পুণ্ডটা কি? পুণ্ড হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ, জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদ। আশা করছি তোমাদের ইনশাআল্লাহ মনে থাকবে। বুঝতে পেরেছো? যারা আমাদের অফলাইন ব্যাচগুলোতে আসতে চাও তারা আমাদের রাজশাহীতে অফলাইন ব্যাচে চলে আসতে পারো। অফলাইনে এখন ক্লাস চলছে, পরীক্ষা চলছে। যাদের স্বপ্ন রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় তারা অবশ্যই আমাদের অফলাইনে চলে আসতে পারো, অথবা অনলাইনেও পড়তে পারো। আচ্ছা, আশা করছি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা 15টা শেষ করেছি। 2 নম্বরে আমরা এখন কি শুরু করব? 2 নম্বরে আমরা যেটা আলোচনা করব সেটা আমরা একটু হরিকেল নিয়ে একটু আলোচনা করি। হরিকেল, হরিকেল। আচ্ছা, হরিকেল একটি কি ভাইয়া? হরিকেল একটি জনপদ। বলতো এই আর্য, এই আর্য একটি ভাষার নাম? আর্য একটি ভাষার নাম নাকি বংশর নাম বা জাতিগোষ্ঠীর নাম? বলতো এটা কি দিবা? জাতিগোষ্ঠীর নাম। জাতিগোষ্ঠীর নাম কি দিবা বলতো ভাইয়া? যদি বলা হয় আর্য একটি কি, একটি ভাষার নাম নাকি জাতিগোষ্ঠীর নাম? যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে কি দিবা বলতো? আর্য একটি কি? আমি বলছি ভাইয়া আজকের ক্লাসটা খুবই স্পেশাল, ধৈর্য সহকারে থাকতে হবে, তাহলেই অনেক কিছু শিখতে পারবা। এই 1 সেকেন্ড যাবা 1 সেকেন্ড থাকবা, এভাবে কিচ্ছু করতে পারবা না। যদি শিখতে চাও, যদি কিছু করতে চাও জীবনে, চান্স যদি পেতে চাও, তাহলে সম্পূর্ণ শেষ করো। আচ্ছা বলো, আর্য একটি কি, ভাষা না জাতিগোষ্ঠীর নাম? আমরা প্রথমের দিকে শিখেছি আর্য একটি ভাষার নাম, আবার আজকেও আমরা শিখলাম, বাইরে আগেও আমরা শিখেছি আর্য একটি জাতিগোষ্ঠীর নামও হয়। এখন যদি পরীক্ষায় আসে তাহলে আর্য আমরা কি দিব, ভাষা গোষ্ঠী নাকি জাতিগোষ্ঠী? বলো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। আমরা এখন চিনবো হচ্ছে হরিকেল। এই হরিকেলের অবস্থানটা একটু জানবো। কি জানো ভাইয়া? অবস্থান, হরিকেলের অবস্থানটা জানবো। আমরা জানি এই হরিকেল গুলো, আমরা অবস্থানটা জানবো। আমরা জানি এবছর আমাদের বন্যা হয়েছিল, তাই না? বন্যা হওয়ার কারণে আমরা সকল জায়গায় কি করেছি ভাইয়া? সকল জায়গায় আমরা হচ্ছে ত্রাণ সংগ্রহ করেছি। আমরা যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণ নিয়ে আমরা সিলেট, নেত্রকোনা বা অন্যান্য যারা আছে অন্য জায়গায় পাঠিয়েছি। ঠিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চত্বর আছে টিএসসি চত্বর, অথবা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে টিএসসিসি চত্বর। এখানে আছে না এই টিএসসিসি চত্বরে এবার সবচেয়ে ত্রাণ বেশি হয়েছে। তাই আমরা মনে রাখবো এই হরিকেলের জনপদ চলো বন্ধু টিএসসিসি তে, মনে রাখবা চলো বন্ধু, চলো বন্ধু, চলো বন্ধু, চলো বন্ধু টিএসসিসি চত্বরে গিয়ে, এই চত্বরে গিয়ে কি করে আসি? ত্রাণ দিয়ে আসি, ত্রাণ দিয়ে আসি, দিয়ে আসি। টিএসসিসি চত্বরে গিয়ে ত্রাণ দিয়ে আসি। এখানে এই টিতে কি মনে রাখবা? এই টিতে মনে রাখবা হচ্ছে ত্রিপুরা। কি মনে রাখবা? ত্রিপুরা। যদি ভারতের ত্রিপুরা হয়, বাংলাদেশের সেই রাজ্যের নাম কি বা সেই জেলার নাম কি? সেই জেলার নাম কুমিল্লা। বাংলাদেশের সেটার নাম কি ভাইয়া? সেটা হচ্ছে কুমিল্লা। এটুকু মাথায় রাখবা। যদি বাংলাদেশের যদি হয় মানে ভারতের যদি হয় নদিয়া, বাংলাদেশের জেলার নাম হয় কি? যেটা জানো সেটা, সেটা হয় কুষ্টিয়া। কি হয়? সেটা হয় হচ্ছে কুষ্টিয়া। এগুলো একটু মাথায় রাখতে হবে, কুষ্টিয়া। আচ্ছা, যদি হয় বাংলাদেশের, যদি হয় বাংলাদেশের যদি হয় চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। যদি বাংলাদেশের হয় চাঁপাইনবাবগঞ্জ, ভারতের সেটা কি হয় জানো? ভারতের সেটা হয় মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। একটু মাথায় রাখার জন্য আমি বলে দিচ্ছি। বাংলাদেশের যদি বলা হয় যে কি বলা হয়, বাংলাদেশের যদি বলা হয়
কি 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 যদি বলা হয় সাতক্ষীরা, সাতক্ষীরা বাংলাদেশের যদি হয় সাতক্ষীরা, ভারতের কি হয় সেটা তোমরা কমেন্টে জানাও। 24 পরগনা নাকি বিহার, অন্য কিছু আমাকে একটু দ্রুত একটু জানাইয়ে দিবা। আচ্ছা, তাহলে আমরা এখানে শিখছি টিতে মনে রাখবা ত্রিপুরা, এসতে মনে রাখবা সিলেট, সিলেট, আরেক এসতে মনে রাখবা চট্টগ্রাম, আরেক এসতে মনে রাখবা সরি সিতে সিলেট, আর এসতে সিলেট, সিতে মনে রাখবা চট্টগ্রাম, চট্টগ্রাম, আরেক এসতে মনে রাখবা পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য মনে রাখবা কি ভাইয়া, মনে রাখবা পার্বত্য চট্টগ্রাম। এতটুকু মনে থাকবে না, আশা করছি থাকবে। পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি? 3টি। কি কি আমরা জানি? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তাহলে এই হরিকেল জনপদের অবস্থানগুলো আমাদের মাথায় রাখতে হবে। চলো বন্ধু টিএসসিসি চত্বরে গিয়ে ত্রাণ দিয়ে আসি। এই টিএসসিসি মানে এরা কোথায়? হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আমরা চলে আসতেছি কি আসবো, তারপরে আমরা চলে আসতেছি সমতট জনপদ, সমতট জনপদ, সমতট জনপদ। এই সমতট জনপদটা আমরা কিভাবে মনে রাখবো? শর্টকাট মনে রাখবো যে সমান পানিতে কোনো ব্যাঙ ডাকে, সমান পানিতে, সমান পানিতে কোনো ব্যাঙ ডাকে। কি ডাকে ভাইয়া? কোনো ব্যাঙ ডাকে, ব্যাঙ ডাকে। সমান পানিতে কি ডাকে? কোনো ব্যাঙ ডাকে। এই সমান মানেই মনে রাখবো সমতট জনপদ। সমান মানে কি মনে রাখবো? সমতট। আর এই কুটা মাথায় রাখতে হবে। কু মানে কি মনে রাখবো ভাইয়া? কু মানে মনে রাখবা কুমিল্লা। কি মনে রাখবা? কুমিল্লা। আর নো মানে কি মনে রাখবা? হাইতন্য মানে নোয়াখালী মনে রাখবা, নোয়াখালী। এই দুইটি জনপদে কোন কোন মানে কি অন্তর্ভুক্ত ছিল? সমতট জনপদ অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ সমতটে কুমিল্লা এবং নোয়াখালী জনপদের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এরপরে আমরা আসব পরবর্তী প্রশ্ন, যেটা আসবো আমরা যদি বলি গৌড়। কি আসবো ভাইয়া? সেই গৌড়, গৌড় জনপদ নিয়ে আমরা একটু আলোচনা করব। এই গৌড় জনপদ, এটা একটি গৌড় একটি বংশ বটে। কি বটে ভাইয়া? বংশ। লিখবা বাংলায় দুইটি রাজবংশ হয়েছিল ষষ্ঠ শতকে। কত? ষষ্ঠ শতকে, শতকে। একটি হচ্ছে বঙ্গ, বঙ্গ, আর একটি হচ্ছে ও গৌড়, গৌড়। তাহলে বঙ্গ এবং গৌড় এই রাজবংশের জন্ম কত শতকে? ষষ্ঠ শতকে। এই গৌড়ের আমরা একটু অবস্থান জানবো। কি জানবো? অবস্থান জানবো। অবস্থানটা কোথায় মনে রাখবা? মনে রাখবা আমাদের রাজশাহীতে মামাকে বলা হয় মামু, আর বলা হয় চাপা নদী। মামা ভাগ্নে মানে ঘুরতে গিয়েছে বা নদীর ধারে ঘুরতে গিয়েছে, দেখে ভাগ্নে মামু মামাকে বলতেছে মামু ওইদিকে দেখো চাপা নদী দেখা যায়, চাপা নদী দেখা যায়, মামু ওইদিকে দেখো চাপা নদী দেখা যায়। কি মনে রাখবা? এই মাতে মনে রাখবা হচ্ছে মালদহ। কি মনে রাখবা? মালদহ। মুতে মনে রাখবা কি ভাইয়া? মুতে মনে রাখবা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আর চাপাতে মনে রাখবা কি ভাইয়া? চাপাতে মনে রাখবা চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। আর নদীতে কি মনে রাখবা ভাইয়া? নদীতে মনে রাখবা হচ্ছে নদিয়া। তাহলে আমরা বললাম মামু ওইদিকে দেখো চাপা নদী দেখা যায়, মামু ওইদিকে দেখো চাপা নদী দেখা যায়। তাইলে গৌড়ের আমরা অবস্থানগুলো কোথায় পাচ্ছি? মালদা, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, নদিয়া। মামু চাপা নদী দেখা যায়, মালদা, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, নদিয়া। প্রশ্ন আসলে আশা করছি পারবা ইনশাআল্লাহ। আর এই গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন, আমরা জানি বাংলার প্রথম নরপতি বলা হয়, বাংলার প্রথম নরপতি বলা হয় শশাঙ্ক। কাকে বলা হয়? শশাঙ্ক। বাংলার প্রথম নরপতি বলা হয় কাকে? শশাঙ্ককে। তিনি এই গৌড়ের স্বাধীন বা শক্তিশালী নরপতি ছিলেন। আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই 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 জানান, দ্রুত আমাকে জানান। আমি একটু কমেন্ট দেখতে চাই যে আপনারা বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দাও। আমাকে একটু দ্রুত একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা।
আজকে আলোচনা করব। সবাই কি মনোযোগভাবে বসেছে? আমাকে একটু কাইন্ডলি জানাবে বিষয়টা। আমাকে একটু দ্রুত একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু কমেন্ট একটু দেখতে চাই। আর তোমরা এখনো শেয়ার করেছো কিনা আমি জানি না, জানাও। আচ্ছা, এই তো ভেরি গুড। আচ্ছা জি, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু সুন্দর করে, আচ্ছা অল ক্লিয়ার। আলবিনা আপু, অপূর্ব দাস, ভেরি গুড। আচ্ছা, আশা করছি যে তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু গৌরটা শেষ করেছি। এখন তাহলে চলে যাই। এখনো কিন্তু তোমরা কেউই শেয়ার করোনি, বন্ধু বান্ধবীদের কিন্তু এখনো মেনশন করোনি। যদি আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। দ্রুত শেয়ার এবং কি করবেন, বন্ধুদের মেনশন করে দেন। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা তাহলে শিখেছি কি কি শিখলাম। আমরা শিখলাম এখন হচ্ছে আমরা বঙ্গ নিয়ে আসি। কি আসবো ভাইয়া? এই বঙ্গ নিয়ে আসি। আচ্ছা, এই বঙ্গ জনপদের আমরা যদি বলি, বঙ্গ একটা কিন্তু বংশ বলেছিলাম কিনা? বংশ বলেছিলাম। এই বংশের জন্ম হয়েছে কত সালে? এই ষষ্ঠ শতকে। কত শতকে? ষষ্ঠ শতকে। ষষ্ঠ শতকে এই বংশের কি হয়েছে ভাইয়া? এই বংশের উন্মেষ ঘটেছে ষষ্ঠ শতকের দিকে। এই বঙ্গ বলা হয়, এই বঙ্গের অবস্থানটা আমরা একটু জানবো। অবস্থান, এই বঙ্গের অবস্থানটা আমরা বলতে পারি, এই বঙ্গের অবস্থান কোথায় ছিল? বলা হয় এই বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ফরিদপুর। বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ফরিদপুর। বৃহত্তর কি ভাইয়া? ফরিদপুর। বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ফরিদপুর। এই দুটো, আরো অনেকগুলো আছে কিন্তু এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের আরেকটু জানতে হবে এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোথায়? বঙ্গ শব্দের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? বঙ্গ শব্দের উল্লেখ কোথায় প্রথম পাওয়া যায়? দেখো, বঙ্গ শব্দের উল্লেখ কোথায় প্রথম পাওয়া যায়? অথবা প্রথম বঙ্গ শব্দের উল্লেখ কোথায় পাওয়া যায়? প্রশ্ন একই। আমরা জানি কোথায় পাওয়া যায় বলতো? আমরা জানি শুধু এই যে ঋদ্বেগের, আমরা জানি ঋদ্বেগের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। ঐতরীয় কোথায়? ঐতরীয় আরণ্যক গ্রন্থে। কিন্তু যদি মহিদাসের অথবা হিন্দুদের, অথবা কি বলা হবে, প্রশ্নটা কি বলতে হবে? অথবা ঐতরীয় অথবা ঋদ্বেগের ঐতরীয় আরণ্যক গ্রন্থে, অথবা হিন্দুদের কি ঐতরীয় আরণ্যক গ্রন্থে। অথবা যদি অ্যাপ্রোপ্রিয়েট বলে তাহলে লিখবা মহিদাসের। লেখা তো নাই, অপশন গুলোই থাকবে। মহিদাসের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। এতটুকু একটু মাথায় রেখে দিবা। এতটুকু কি করবা ভাইয়া? এতটুকু একটু মাথায় রেখে দিবা। তাহলে আমরা বললাম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় বৃহত্তর, আমরা জানি বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋদ্বেগের ঐতরীয় আরণ্যক গ্রন্থে, হিন্দুদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে, অথবা মহিদাসের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। তাহলে এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে আশা করছি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আবার পরবর্তীতে যাচ্ছি। বলতো, এখন প্রশ্ন করলো বাংলা শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোথায়? আমরা জানি এই আবুল ফজল রচিত কি আইন ই আকবরী গ্রন্থে। আইন ই আকবরী গ্রন্থে বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়। এই আইন ই আকবরী গ্রন্থের লেখককে? এই আইন ই আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল। এই আবুল ফজল কার সভাকবি ছিলেন? আকবরের সভাকবি ছিলেন।
বরের সভাকবি ছিলেন, আকবরের সভাকবি ছিলেন। যদি অথবা সভাপতি অথবা প্রধান সেনাপতি, যদি সভাকবি বা সেনাপতি না দেওয়া থাকে কি লিখবেন? আকবরের বন্ধু ছিলেন, আকবরের বন্ধু ছিলেন এই আবুল ফজল। আকবরের বন্ধু ছিলেন কে? আবুল ফজল। এতটুকু একটু মাথায় রাখবা, তাহলেই অনায়াসেই উত্তর করতে পারবা। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা জনপদ দিয়ে শেষ করেছি। এখন আমরা আসবো যে বাংলায় বা ভারতবর্ষের পর্যটক, আমরা একটু আসবো যে এই পর্যটক শব্দটা আসে, আর একটা আসে কি? পরিব্রাজক। অর্থাৎ বাংলায় আসা, বাংলায় আসা, বাংলায় আসা পর্যটক, আসা পর্যটক, বাংলায় আসা পর্যটক বা পরিব্রাজক, পরিব্রাজক। বাংলায় আসা পর্যটক বা পরিব্রাজক নিয়ে আমরা আলোচনা করব। দেখো, নাম্বার 1, বাংলায় আসা প্রথম পরিব্রাজক বা পর্যটকদের মধ্যে বলি যে বলা হয় বাংলায় আসা প্রথম পরিব্রাজককে, প্রথম পরিব্রাজক, প্রথম পরিব্রাজক, পরিব্রাজক, বাংলায় আসা প্রথম পরিব্রাজক কে? যদি প্রশ্ন করা হয় বাংলায় আসা প্রথম পরিব্রাজক কে, তাহলে আমরা কি উত্তর দেব বলো তো? মেগাস্থেনিস, 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 স্থেনিস, মেগাস্থেনিস। বাংলায় আসা প্রথম পর্যটক কে ভাইয়া? মেগাস্থেনিস। তিনি কোথা থেকে এসেছিলেন? গ্রিস থেকে এসেছিলেন। গ্রিস। কোন দেশের অধিবাসী? গ্রিসের অধিবাসী। কত সালে এসেছিলেন এটা নিয়ে মতবিরোধ রয়েছে। বলা হয়, কেউ বলা হয় খ্রিস্টপূর্বাব্দ 302 সালে, অথবা কেউ বলে খ্রিস্টপূর্বাব্দ 320 সালে, অথবা খ্রিস্টপূর্বাব্দ 321 সালে। এটা সালটা নিয়ে কোনো বিভেদ নেই, যে যাই বলুক ওটা সাল তোমাকে পরীক্ষার হলে দিবে না। তাহলে বাংলায় আসা প্রথম পরিব্রাজককে মেগাস্থেনিস। কোন দেশের অধিবাসী? গ্রিসের অধিবাসী। কত সালে এসেছেন? খ্রিস্টপূর্ব 302 অব্দে। আমরা এখানে একটু তোমাদের এই আলাদা করে দিলাম এখানে। আচ্ছা, এটা ইয়া হয়ে যাবে, এটাই থাক। তাহলে বাংলায় আসা প্রথম পর্যটক মেগাস্থেনিস, গ্রিস থেকে এসেছেন খ্রিস্টপূর্ব 302, 320, 321। আচ্ছা, কোথায়? তিনি কার সময় এসেছিলেন? এইখানে লিখবা যে আলেকজান্ডারের, আলেকজান্ডারের প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি সেলিউকাসের দূত হিসেবে এইটুকু মনে রাখবা, অর্থাৎ সেলিউকাসের এই দূত হিসেবে এসেছিলেন। আচ্ছা, এতটুকু একটু মাথায় রাখবা। তাহলে প্রথম পরিব্রাজক মেগাস্থেনিস, গ্রিসের অধিবাসী, খ্রিস্টপূর্ব 302, 320, 321। আলেকজান্ডারের প্রধান সেনাপতি, সেলিউকাসের দূত হিসেবে। 2 নম্বরে আমাদের যেটা জানতে হবে, চীন থেকে আসা, চীন থেকে আসা প্রথম পর্যটক কে ভাইয়া? ফাহিয়েন। প্রথম পর্যটককে ফাহিয়েন, এই প্রথম পর্যটককে ভাইয়া ফাহিয়েন। কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তর শাসন আমলে। তিনি কোন যুগের সময় ছিলেন? গুপ্ত যুগে। কোন যুগে? গুপ্ত যুগে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিলেন বিক্রমাদিত্য। আচ্ছা, তারপরে চীন থেকে আরেকজন এসেছিলেন, চীন থেকে আসা পর্যটক আরেকটা আছে কি? হিউয়েন সাং। অনেক সময় আমাদের ফাহিয়েন এবং হিউয়েন সাং নিয়ে বিরোধ লেগে যায় যে কে আগে এসেছেন, ফাহিয়েন নাকি হিউয়েন সাং। দেখো ভাইয়া, মনে রাখবা, আমাকে বলো এই হ শব্দটা আগে নাকি এই ফ আগে, অর্থাৎ হ পর্বটা আগে নাকি ফ আগে? বলো তো ভাইয়া। অবশ্যই এই ফ আগে,
খ আগে কিনা, আগে, বর্ণটা হচ্ছে আগে বর্ণ, তাই তিনি এসেছিলেন, প্রথমে এসেছিলেন। সিন থেকে আসা প্রথম এসেছিলেন কে? এসেছিলেন হচ্ছে খা হিয়েন। আর হিউয়েন সাং কার সময় এসেছিলেন? এই হিউয়েন সাংটা মনে রাখবা, এই হিউয়েন সাংটা এসেছিলেন হর্ষবর্ধনের শাসন আমলে। কার সময়ে? হর্ষবর্ধনের শাসন আমলে। হর্ষবর্ধনের শাসন আমলে, হর্ষবর্ধনের শাসন আমলে। এতটুকু মনে থাকবে কি? হর্ষবর্ধনের শাসন আমলে। তোমাদের কি কোনো বুঝতে কোনো অসুবিধা হলো? আচ্ছা, তারপরে আমরা এতটুকু গেলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এখানে আসবো আর একটু। তারপরে আমরা এখানে আসি 4 নম্বরে। 4 নম্বরে আসবো চীন থেকে। চীন থেকে আসা প্রথম মুসলিম পর্যটক। চীন থেকে আসা প্রথম মুসলিম পর্যটককে ভাইয়া মা হুয়ান। এটুকু মাথায় রাখবা। 5 নম্বরে মরক্কো থেকে আসা প্রথম পর্যটককে ভাইয়া, মরক্কো থেকে আসা প্রথম পর্যটক মনে রাখবা ইবনে বতুতা। কার সময় এসেছিলেন? ভারতবর্ষে। এখানে লিখবা ভারতবর্ষে এসেছিলেন 1333 সালে। তার সময়ে মোহাম্মদ বিন তুগলকের সময়। এই মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে এসেছিলেন। আর বাংলায় আসেন, এখানে লিখবা বাংলায় আসেন 1346 সালে, অর্থাৎ 45 থেকে 46 সালে বাংলায় আসেন। কার সময়? ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে। ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে বাংলায় আসেন। আচ্ছা, আরেকজনের নাম আমরা একটু লিখতেই চাই, যিনি বলা হয় যে কোথা থেকে? গজনি থেকে এসেছিলেন। গজনি, এটি একজন শাসনকর্তা। তারপর আমরা একটু লিখি গজনির শাসনকর্তা আমরা জানি কি ভাইয়া? আমরা জানি সুলতান মাহমুদ। গজনিয়ান বর্তমান কোথায়? আফগানিস্তান থেকে এসেছিলেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করে দিচ্ছি, একটু অপর পেজে। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? যদি সমস্যা হয় আমি লাইভ কেটে দিচ্ছি। এত উপস্থিতি কম থাকলে তো লাইভ নিতে মন চায় না, তাই না? এত যদি উপস্থিতি কম হয় তাহলে কি লাইভ নিতে মন চায় বলো? তোমাদের বুঝতে কেউ কোনো অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি লাইভটা আমাকে একটু দ্রুত একটু জানাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমাকে একটু দ্রুত একটু জানাও। যদি সমস্যা হয় তাহলে আমরা লাইভটা শেষ করে দিব এখানেই। আমাকে একটু দ্রুত একটু জানাও যে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে আমরা এখানে এই লাইভটা শেষ করে দিব। এত উপস্থিতি কম হলে কি ক্লাস নেওয়া যায় বলো? এত উপস্থিতি কম হলে তো লাইভ ক্লাস নেওয়া যায় না ভাইয়া। এটা তো ধরো যে একটা বিষয় থাকে, তোমরা যদি উপস্থিতি যদি না থাকো তাহলে আমি কেমনে লাইভ ক্লাস কন্টিনিউ করব? কম হলে তো লাইভ ক্লাস নেওয়া যায় না ভাইয়া। এটা তো ধরো যে একটা বিষয় থাকে, তোমরা যদি উপস্থিতি যদি না থাকো। বলো দ্রুত যে কোনো সমস্যা কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাহলে আমাকে একটু দ্রুত জানাও। ক্লিয়ার? প্রবলেম হচ্ছে না আলমিনা আপু? অন্যদের জন্য আর কয়েকজনের পড়া নষ্ট হবে কেন? উপস্থিতি তোমরা নাই, তোমরা তো ধরো যে বেশি এইভাবে যদি হয় আমারও তো ভালো লাগছে না। এত কম উপস্থিতি হলে কি ক্লাস নেওয়া যায় বলো? আমি আজকে নিতে চাইলাম যে সবগুলো আমি শেষ করে দিব,
সব টপিক গুলো ইনশাল্লাহ একবার শেষ করে দিব, কিন্তু তোমরা দেখো উপস্থিতি নাই, আবার তোমরা সহজে কমেন্টও করতে চাও না যে বুঝতে পেরেছো কিনা বা শেয়ার করেছো কিনা, বন্ধুদের মেনশন করেছো কিনা, সেটাও কিচ্ছু করো না। তাহলে আমি কেমনে সামনের দিকে যাব বলো? তোমাদের একটা করে দ্রুত আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, আর কেউ নেই? আমরা তো আছি। আচ্ছা, দেখি সবাই একটি করে কমেন্ট লেখো, দেখি কিভাবে, আমি কি সামনের দিকে যাব নাকি আমি এখানেই শেষ করে দিব? আমাকে সবাই একটু দ্রুত একটু কমেন্ট লিখে জানাও যে তোমাদের কি অবস্থা, তোমাদের একটু কন্ডিশনটা বলো। ক্লাসে বিরক্ত লাগছে কিনা, বিরক্ত হলেও আমাকে জানাও, বা কোনো বিষয় টপিক বুঝতে না পারলেও জানাও, দ্রুত আমাকে একটু জানাও। আচ্ছা, সবাইকে বলে দেন ক্লাস করার জন্য, এই টপিক শেষ পর্যন্ত করান না ভাইয়া, ক্লাস করান। তাই এত কম উপস্থিতি হলে তো ভাইয়া আমি আর সামনের দিকে নেওয়ার এই মন মানসিকতা আসছে না, আমার খুবই ক্লান্তি লাগছে। তোমরা বুঝতে পারতেছো কিনা সেটাও তো আমি জানি না। তোমরা আমাকে একটু দ্রুত বলো যে তোমরা কি ক্লাস কন্টিনিউ করতে চাও নাকি এখানেই শেষ করতে চাও, আর তোমাদের কি বিরক্ত মনে হচ্ছে কিনা। সবাই আমাকে দ্রুত একটু কমেন্ট করো, যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট দেখতে চাই, তারপরে আমি ক্লাসটা সামনের দিকে নিব, আর না হলে এখানেই শেষ করে দিব। দ্রুত দ্রুত আমাকে একটু জানাও, দ্রুত একটু জানাও। যদি লক্ষ্য থাকে অটুট, নিঃশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবেই বিজয়ে। যদি এই 90টা মডেলটা শেষ করতে চাই তাহলে তো আমাদের পরিশ্রম করতে হবে। তোমরা যদি ধরো যে যদি নির্ভরযোগ্যতা বা দেখো, আচ্ছা তোমরা আমাকে একটু কাইন্ডলি একটু মন থেকে ক্লাস, তুমি ধরো যে মন থেকে, আমি তোমরা আমাদের সাথে যতদিন ধরেই যুক্ত আছো বা যখন থেকেই আছো, তোমরা একটু মন থেকে আমাকে একটু কমেন্ট করো তো যে তুমি এইভাবে ক্লাস বা এরকম ক্লাস আর কোথাও করেছো কিনা, তোমাকে এইভাবে ধরে ধরে ক্লাস কেউ করিয়েছে কিনা, তুমি আমাকে মন থেকে বলো, বা আমার নামে যত গালিগালি দিতে পারো দ্রুত আমাকে, আমি যারা যুক্ত আছো সবাই আমাকে একটি করে কমেন্ট করে যাবা। সবাই তোমার এই এতদিন আমাদের সাথে যে বেশি দিন যুক্ত ছিলা, অথবা আজকে অথবা এখনই যুক্ত হয়েছো, তোমার কি মনে হয়েছে আমি সবার কাছে একটি কমেন্ট আশা করব, যে যত আমার নামে যত খারাপ হোক, যত ভালো হোক, যত
কিছু হোক, তুমি আমাকে একটি কমেন্ট, এই একটি কমেন্ট আমাকে দ্রুত একটু করে যাও, একটি কমেন্ট, এই একটি কমেন্ট আমাকে দ্রুত করো, তারপরে আমি ক্লাসে সামনের দিকে যাব। একটি কমেন্ট করো যে তোমার কি অবস্থা, তুমি এইভাবে ক্লাস আগে কোনোদিন করেছো কিনা, তুমি এই বিষয়ে আগে কোনো বা এইভাবে তোমাকে ধরে ধরে ক্লাস করিয়েছে কিনা, তুমি হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছো কিন্তু তোমাকে এইভাবে কি ক্লাস করিয়েছে। তুমি সত্যি কথা বলো, আমার দিকে তাকিয়ে কিছু বলতে হবে না, তোমার মন থেকে যেটা আসবে, তুমি আমার নামে হাজারটা গালি দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি কথা তোমার মন থেকে তুমি বলো, তারপর আমরা ক্লাস শুরু করি। আমরা এখন পরবর্তী ক্লাস শুরু করব সুলতান মাহমুদকে নিয়ে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যে সবাই আমাকে একটু এক লাইনের হলেও, আমাকে এক লাইনের হলেও কমেন্ট একটু জানিয়ে যাও যে তোমরা কি আসলেই এইভাবে কোথাও আর কোনোদিন ক্লাস করেছো কিনা, ক্লাস আমারটা বুঝতে পারো কিনা। তোমরা দ্রুত আমাকে 1 মিনিট, আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে দ্রুত একটু শুরু করবা, তারপর আমি এসে সুলতান মাহমুদ থেকে শুরু করে সকল আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেই টপিক গুলো আলোচনা করব। কি আলোচনার বিষয় সেটা তো আমরা জানি, এই যে দেখো আজকের আবার লেকচার, এটাও লেকচার শিটও দিয়ে দিব। আমাদের আজকের আলোচনার বিষয় কি, আজকের টপিকস প্রাচীন বাংলার ইতিহাস, উপমহাদেশে মুসলিম শাসন, মুঘল সাম্রাজ্য, সুবেদার ও নবাবী বংশ, বাংলার সংস্কার আন্দোলন। অর্থাৎ এক ক্লাসেই আমরা অনেক কিছু শিখতে পারবো, কিন্তু আমাকে জাস্ট আগে একটি কমেন্ট করো, আমি কমেন্টটা দেখে আসি, দেন আমরা শুরু করছি। আমাকে দ্রুত একটু জানাতে হবে সবাই, তাহলে আমি ক্লাসটা সামনের দিকে অগ্রসর হব। আমাকে একটু দ্রুত একটু জানাও যে তোমাদের মতামত বা তোমাদের কমেন্ট কি। সবাই ধরো যে সবাইকে আমি বলতে চাই যে সবাই একটু কমেন্ট করো, সবাই, আমি সবাইকে দেখতে চাই, আমি এখানে দেখবো, দেন তারপরে আমি ক্লাসের সামনের দিকে যাব। আমাকে দ্রুত 1 মিনিটের একটু কমেন্ট করবা, দেন আমি কি করব, তারপরে ক্লাসে যাব। সবাই, সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই একটু আমাকে একটু জানাও, তারপরে আমি ক্লাসের দিকে যাব ইনশাআল্লাহ। দ্রুত 1 মিনিটের একটু কমেন্ট করবা, দেন আমি কি করব, তারপরে ক্লাসে যাব। আচ্ছা, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, তামান আক্তার আপু বলেছেন, রাসেল মিয়া বলেছেন, কি বলেছেন, না ভাই আপনি অনেক ভালো ক্লাস করান। আচ্ছা, আলমিনা জি আলহামদুলিল্লাহ ভালো ক্লাস হয়। রাসেল, তানভীর ইসলাম রনক, রাসেল মিয়া বলো, জি ভাই আই এম হিয়ার। বলো দ্রুত আমাকে একটু বলো যে তোমাদের কন্ডিশন কি, তারপরে আমরা এখন এই যে ক্লাসে আসবো ইনশাআল্লাহ। সুন্দর করে আমি জানতে চাই যে তোমাদের কন্ডিশন বা আমার বিষয়ে, আমি বলছি না আমাকে নিয়ে প্রশংসা করতে হবে না, যত গালিগালাজ আছে আমি এটা জানি ফেসবুকে দিতে পারি, যত রকম গালিগালাজ আছে যে ভাইয়া কি করে খুবই ফালতু ক্লাস হয়, ভাইয়া পড়াতেই পারে না, অনেক যেটা তোমার মনে আসে আর কি, সে বিষয়ে আমাকে একটু দ্রুত একটু জানাও, দ্রুত একটু জানাও, আমাকে দ্রুত একটু জানাও। আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে, আমরা তো এই যে বাংলায় আসা প্রথম পর্যটকদের আমরা আলোচনা করেছি, প্রথম পরিব্রাজক মেগাস্থেনিস গ্রিস থেকে এসেছেন খ্রিস্টপূর্ব কত সালে, খ্রিস্টপূর্ব আমরা জানি 302 অথবা 320 অথবা 321। আচ্ছা, আমরা চীন থেকে আসা প্রথম পর্যটক করেছি ফাহিয়েন, আর চীন থেকে আসা আরেকটি পর্যটক হিউয়েন সাং। আমাদের ফাহিয়েন এবং হিউয়েন সাং এর মতবিরোধ থাকে, আমরা অনেক আলোচনা করেছি, বিস্তর আলোচনা, যারা দেখোনি একটু পিছনে যে এটা দেখে নিবা ইনশাআল্লাহ। আমরা পরবর্তী যেটা আলোচনা, আমাদের আলোচনা সুলতান মাহমুদকে নিয়ে। দেখো এই সুলতান মাহমুদের রাজত্বকাল বলা হয় 1000 থেকে 1027 সাল পর্যন্ত, কেউ বলা হয় 9000 মানে সরি 997 থেকে 1027 সাল পর্যন্ত, কেউ বলা হয় 996 থেকে বা 999 থেকে 1027, এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি 1000 থেকে 1027টাই দিবা। আচ্ছা, এই সুলতান মাহমুদ তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন, গজনির শাসনকর্তা, গজনির শাসনকর্তা, গজনির শাসনকর্তা ছিলেন সুলতান মাহমুদ। গজনি বর্তমান কোথায়, বর্তমান হচ্ছে আফগানিস্তান, কি ভাইয়া, আফগানিস্তান। এই আফগানিস্তানের
যদি বলা হয় যে আফগানিস্তানের সম্পর্কে আমি একটু তথ্য দেই, এই আফগানিস্তানের সর্বপ্রথম কি আরবি ভাষার জনক বা আরবির উদ্ভব বা আরবি শব্দের উৎপত্তি, এই আরবি শব্দের উৎপত্তি হয়েছে আফগানিস্তানে। কোথায়? আফগানিস্তানে। এই আরবি ভাষার উৎপত্তি হয়েছে আফগানিস্তানে। আর আফগানিস্তান সার্কের কি ভাইয়া? সার্কের সর্বশেষ দেশ। সার্কের সর্বশেষ দেশ কে? আফগানিস্তান। এই আফগানিস্তান দক্ষিণ এশিয়ার আফগানিস্তান দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম অর্থাৎ প্রথম স্বাধীন রাষ্ট্র। আমাকে বলো, দক্ষিণ এশিয়ার যদি প্রথম স্বাধীন রাষ্ট্র হয় তাহলে কত সালে স্বাধীনতা লাভ করেছে? আমাকে একটু দ্রুত জানাও। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন রাষ্ট্র আফগানিস্তান, বলতো কত সালে? 1919 সালে। আশা করছি এতটুকু আফগানিস্তান সম্পর্কে পারবা। আফগানিস্তানের পার্লামেন্টের নাম লয়া জিরগা। আফগানিস্তানের পার্লামেন্টের নাম লয়া জিরগা। আশা করছি তোমাদের এতগুলো তথ্য মাথায় আছে। আচ্ছা, শেষ মুছে দিলাম। আরে আমরা একটু আসি, এখানে মোছার দরকার নাই, এটুকু থাক, পরবর্তী তোমাদের স্লাইড হিসেবে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এতটুকু শেষ। আচ্ছা, আফগানিস্তানের আমরা কতটুকু বলছি? সুলতান মাহমুদকে নিয়ে। এই সুলতান মাহমুদ তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন? তাহলে তিনি ছিলেন হচ্ছে গজনির শাসনকর্তা। গজনি বর্তমানে কোথায়? শাসনকর্তা। গজনি বর্তমানে আফগানিস্তান। কোথায় ভাইয়া? আফগানিস্তান। আফগানিস্তান কোথায় ভাইয়া? আফগানিস্তান। গজনি বর্তমানে আফগানিস্তান। এই আফগানিস্তানের শাসনকর্তা ছিলেন সুলতান মাহমুদ। তিনি একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 17 বার ভারত আক্রমণ করেন। 17 বার ভারত আক্রমণ করেছেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদের সবচেয়ে উল্লেখযোগ্য ভারত আক্রমণ হচ্ছে 16তম বার। কততম বার? 16তম বার। এই 16তম বার সুলতান মাহমুদের ভারত আক্রমণ কি আক্রমণ করেছিলেন? তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন 16তম বার সুলতান মাহমুদ। সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত? ভারতের গুজরাটে। ভারতের কোথায়? গুজরাটে সোমনাথ মন্দির। কত সালে আক্রমণ করেছেন? 1026 সালে। কততম বার? 16তম বার সোমনাথ আক্রমণ করেছেন। 1026 সালে 16তম বার আক্রমণ করেছেন সুলতান মাহমুদ। এতটুকু যদি মাথায় রাখতে পারো হবে। আচ্ছা, সোমনাথ মন্দির নিয়ে অনেক তথ্য আছে, কিন্তু সেগুলো আমাদের আর প্রয়োজন নেই। আমি মজা করে অনেক কিছু বলা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের এখন যদি বলি সোমপুর বিহার এবং সোমনাথ মন্দির। সোমপুর বিহার কোথায় অবস্থিত বলো তো এখন দেখি। সোমপুর বিহারের সাথে কোন রাজার জড়িত আছে? আমাকে একটু দ্রুত জানাও। সোমপুর বিহার কোথায় অবস্থিত? আমরা জানি সোমপুর বিহার হচ্ছে ভারতে, বাংলাদেশের নওগাঁতে। কোথায়? নওগাঁর পাহাড়পুর। নওগাঁর কোথায়? নওগাঁর কোথায়? পাহাড়পুর। কে এর সাথে জড়িত? আমরা জানি পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। আচ্ছা, এতটুকু তাহলে আমাদের সুলতান মাহমুদ নিয়ে চলে গেল। আচ্ছা, এখন আমরা আসবো, যেহেতু এতটুকু আমরা সাধারণ বেসিক তথ্য দিলাম, আমরা ওই যে প্রাচীন যুগের আমরা এখন একটু তথ্য দিব। মৌর্য, গুপ্ত, শশাঙ্ক, পাল, সেন, গৌড়, তারপরে হচ্ছে আমরা জানি একবারে সর্বশেষ সেন বংশ। মানে এইটুকু নিয়ে আমরা একটু তথ্য দিই। কেমন করে তথ্য দিব? এখানে আমরা একটু কি করি, পার্টিসিপেট করে নিয়ে নিই। দেখো, আমরা একটু এই পার্টিশনটা একটু দিয়ে নিই, তাহলে মাথায় থাকবে। 1 নাম্বার, এখানে আমরা একটু আলোচনা করে নেব, আলেকজান্ডার নিয়ে আলোচনা করে নিই। এখানে আমরা আলেকজান্ডার নিয়ে একটু আলোচনা করে নেই, তারপরে পর্যায়ক্রমে আসছে।
আমরা জানি এই আলেকজান্ডার, তিনি, দেখো তোমাদের কি বিরক্ত হচ্ছ বা কোনো সমস্যা ফিল করছো আমাকে জানিও। আলেকজান্ডার তিনি কোথায় ছিলেন? এই আলেকজান্ডারেরও গ্রিসের ছিলেন, গ্রিসের। কোথায় ছিলেন? গ্রিসের। এই আলেকজান্ডার এর বাবা ছিলেন রাজা ফিলিপস। বাবা অর্থাৎ এখানে লিখবা পিতা ছিলেন, এই পিতা ছিলেন পিতা ফিলিপস। কে ছিলেন? রাজা হচ্ছে ফিলিপস, অর্থাৎ ফিলিপসের, এই ফিলিপসের পুত্র ছিলেন আলেকজান্ডার। ফিলিপসের পুত্র ছিলেন আলেকজান্ডার। এই ফিলিপস কোথাকার রাজা ছিলেন? ম্যাসিডোনিয়ার, ম্যাসিডোনিয়ার। এই ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন ফিলিপস। তিনি খ্রিস্টপূর্ব, বলা হয় তিনি খ্রিস্টপূর্ব 335 মতান্তরে 36 সালে মারা যান। 36 সালে কি করেন? মারা যান রাজা ফিলিপস। এই মারা যাওয়ার পরে আমরা জানি এখন ইংল্যান্ড, ইংল্যান্ড কি বলা হয় যে তারা হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ আমি মারা যদি যে আমি প্রধান রাজা অথবা রানী ছিলাম, আমি মারা যাওয়ার পরে আমার বড় ছেলে রাজা বা রানী হবে, এরকম তারাও এই মেসিডোনিয়াতে সেই প্রথাই ছিল। আর বাবা মারা যাওয়ার পরে গ্রিক বীর আলেকজান্ডার, কি বলা হয়? গ্রিক, এই গ্রিক বীর আলেকজান্ডার তিনি হচ্ছে রাজা হয়ে যান। গ্রিক বীর আলেকজান্ডার তিনি উত্তরাধিকারী সূত্রে, কি হিসেবে ভাইয়া? উত্তরাধিকারী সূত্রে, উত্তরাধিকারী সূত্রে কি হন? রাজা হয়ে বসেন। কম বয়সে বাবা মারা গেছেন, মতান্তরে 335 অথবা 36 সালে মারা গেছেন। মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সূত্রে মেসিডোনিয়ার রাজা হলেন। মেসিডোনিয়ার রাজা হওয়ার পরে কি করলেন ভাইয়া? মেসিডোনিয়ার রাজা হওয়ার পরে তার মধ্যে একটা কম বয়স আমার মতো এইরকম ব্যক্তি যদি একটা সমন্বয়ক বা আমি যদি উপদেষ্টা হতাম, আমার একটু পাঠশাঠ অন্যরকম হতো না? অবশ্যই হতো। আমি কি এরকম ক্লাস নিতে আসতাম? ক্লাস নিতাম না। সেই রকম এই মেসিডোনিয়ার রাজা হওয়ার পরে, আর সেই প্রাচীন কালে ভারতবর্ষ ধন সম্পদে পরিপূর্ণ ছিল। কোন দেশের আহার বা অনটন বা কোনো রাজ্য শাসন করতে সমস্যা হলেই ভারতবর্ষ আক্রমণ করে বসতেন। ঠিক তেমনি ভাবে কিছু কাল রাজত্ব করার পর খ্রিস্টপূর্ব 327 অব্দে, খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারত আক্রমণ করে ফেললেন। কি করলেন ভাইয়া? ভারত আক্রমণ। এই ভারত আক্রমণ করে ফেললেন কে? গ্রিক বীর আলেকজান্ডার। কত সালে? খ্রিস্টপূর্ব 327 অব্দে। এই আক্রমণ করার পরে কি হলো জানো? এই আক্রমণ করার পরে যেটা হলো সেটা হচ্ছে তিনি এই রাজা, তিনি হচ্ছে ভারত আক্রমণ করে নিলেন, অর্থাৎ ভারত জয় করে নিলেন। আক্রমণ করে ভারত জয় করে ফেললেন। জয় করে তাদের এই গ্রিকদের আধিপত্য, গ্রিকদের আধিপত্য বিস্তার করতে লাগলেন, আধিপত্য বিস্তার করতে লাগলেন এবং পুরো ভারতবর্ষ জয় করে ফেললেন, পুরো ভারতবর্ষ জয় করে ফেললেন। জয় করার পরে কি হলো? তিনি খ্রিস্টপূর্ব, বলা হয় খ্রিস্টপূর্ব 323 অথবা মতান্তরে 24, খ্রিস্টপূর্ব তিনি 23 অথবা হচ্ছে 24 সালে তিনি ব্যাবিলনে ফিরে আসলেন। ব্যাবিলনে ফিরে আসলেন এবং তার প্রধান সেনাপতি সেলিউকাসকে ভারতের প্রধান দায়িত্ব দিয়ে আসলেন। এই দায়িত্ব দেওয়ার পরে তিনি ভারত তখন মানে ব্যাবিলনে গেলেন। ব্যাবিলনে গিয়ে 300 খ্রিস্টপূর্ব 323 অথবা 24 সালে মৃত্যুবরণ করেন। আর তখন মূল দায়িত্ব পায় কে? রাজা সেলিউকাস। কি দায়িত্ব পায়? ভারতবর্ষ চালানোর দায়িত্ব পায় রাজা সেলিউকাস। এই সেলিউকাস যখন ভারতবর্ষ আক্রমণ করে, যেমন এখন আমি বলি আমাদের এই যে যেমন আগে ছিল আমাদের আপা শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা যদি যেদিন পলায়ন করলো 5ই অগস্টে আক্রমণ মানে পালিয়ে গেল, যে পালিয়ে যাওয়ার পরে যত শক্তিশালী থাক, যারা তেলা ছিল, যত মন্ত্রী টন্ত্রী ছিল, কেউ কি আর ক্ষমতা দেখাতে পারছে? ঠিক পারেনি। প্রধান যদি মারা যায়, প্রধান যদি চলে যায়, কেউ কিন্তু ঠিক থাকতে পারে না। এই রাজা আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 323 অথবা 24 সালে মারা যাওয়ার পরে এই রাজা সেলিউকাস তিনি দুর্বল হয়ে পড়লেন। এই সুযোগে যোগ বুঝে কোপ মেরে দিলেন, বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য এই যোগ বুঝে কোপ মেরে দিলেন খ্রিস্টপূর্ব 321 অব্দে। খ্রিস্টপূর্ব 321 অব্দে যোগ বুঝে, যোগ আমরা বলতে পারি, এই যোগ বুঝে কোপ মেরে দিলেন
কে 321 অব্দে, খ্রিস্টপূর্ব 321 অব্দে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি যোগ বুঝে কোপ মেরে রাজা সেলুকাসকে পরাজিত করে গ্রিক সাম্রাজ্যের বা গ্রিক বংশের গোড়াপতন, বলা হয় যে পতন ঘটিয়ে ভারতবর্ষের গ্রিক সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারতবর্ষের যিনি একটি রাজবংশ প্রতিষ্ঠা করলেন চন্দ্রগুপ্ত মৌর্যর নাম অনুসারে নাম দিয়ে দিলেন মৌর্য সাম্রাজ্য। কি নাম দিয়ে দিলেন ভাইয়া? নাম দিয়ে দিলেন মৌর্য সাম্রাজ্য। কি নাম দিয়ে দিলেন ভাইয়া? দিলেন মৌর্য সাম্রাজ্য। এর প্রতিষ্ঠাতা কে বলতো? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা করে ফেললেন। আশা করছি বুঝতে পারলেন। এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা আমাকে একটু সময় কমেন্ট করো, না হলে আমি এখনই কেটে দিচ্ছি, আর আমার দরকার নেই, তোমরা বাসায় পড়ে নিও। যদি বুঝতে আমাকে একটু দ্রুত একটু জানাবা, 30 সেকেন্ডের মধ্যে জানাও, না হলে আমি লাইভ কেটে দিব। সবাই একটু আমাকে একটু জানাও, তারপরে আমি ক্লাস আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো চন্দ্রগুপ্ত মৌর্য। এখন এই চন্দ্রগুপ্ত মৌর্য আমরা বললাম তিনি গ্রিক সাম্রাজ্যের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশে প্রথম সাম্রাজ্য, ভারত উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, এই ভারত উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। কত সালে প্রতিষ্ঠিত হয়? বলা হয় খ্রিস্টপূর্ব 321 অব্দে, খ্রিস্টপূর্ব 321 অব্দে ধরা হয়। এই সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ প্রতিষ্ঠাতা যদি বলা হয়, প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা বলা হয়। আচ্ছা, তারপরে আমি বললাম প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা জানি উত্থান পতন প্রকৃতির বিধান, যার উত্থান আছে তার পতন ঘটবেই। ঠিক তেমনি ভাবে এই চন্দ্রগুপ্তর মৃত্যুর পরে চলে আসেন আরেকজন, সেটা আমরা জানি। এখানে তোমাদের যেগুলো প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চন্দ্রগুপ্ত মৌর্যর পরে চলে আসেন যিনি, তিনি হচ্ছেন তার পুত্র বিন্দুসার। কে ভাইয়া? বিন্দুসার। এই বিন্দুসার এই বেটা, তিনি বলা হয় যে তিনি 17টা বিয়ে করেছিলেন, 17টা বিয়ে করেছিলেন এবং 100টা সন্তান ছিল। কি ছিল ভাইয়া? সন্তান ছিল। আচ্ছা, আরেকটু তোমাদের এই চন্দ্রগুপ্ত নিয়ে একটু তথ্য দেই। এই চন্দ্রগুপ্ত যখন ছিল, আচ্ছা, একজন কি কোনো দেশ চালাতে পারে? পারে না। অবশ্যই তার সেনাপতি অথবা সভাপতি লাগবে, সেনাপতি বা সভাপতি লাগবে। এই সেনাপতি বা সভাপতি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, সেনাপতি বা সভাকবি ছিলেন আমরা জানি কৌটিল্য। কি জানি? কৌটিল্য। কৌটিল্যর ছদ্মনাম কি ছিল? চাণক্য। চাণক্য কি কারণে বিখ্যাত? তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন যাকে বলা হয় অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বই লিখেছেন, আর এই কারণে তাকে অর্থনীতিবিদ বলা হয়। তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ ছিলেন চাণক্য। তাহলে কে
ছিলেন এটা? তিনি ছিলেন অর্থনীতিবিদ। আচ্ছা, অর্থনীতিবিদ ছিলেন হচ্ছে চাণক্য। আচ্ছা, এখন আরেকটু তথ্য যেটা দেই, এই চাণক্য অর্থনীতিবিদ ছিলেন। কি ছিলেন? তিনি ছিলেন চাণক্য অর্থনীতিবিদ। আরেকটা ছদ্মনাম লিখে দেবা, বিষ্ণুগুপ্ত। এই বিষ্ণুগুপ্ত, গুপ্ত কার নাম ছিলেন? চাণক্যের ছদ্মনাম ছিলেন বিষ্ণুগুপ্ত। আরেকটা নাম লিখে নাও, চাণক্যর ছদ্মনাম ছিল বিষ্ণুগুপ্ত। আরেকটা ছদ্মনাম কি ছিল ভাইয়া? চাণক্যর ছদ্মনাম ছিল বিষ্ণুগুপ্ত। আচ্ছা, তিনি কার সভাকবি ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত সভাকবি ছিলেন। চাণক্যর অর্থাৎ মৌর্য বংশ, তারপরে আসলেন কে? তারপরে আসলেন হচ্ছে বিন্দুসার। এই বিন্দুসারের কয়টা বিয়ে করেছিলেন? 17টা বিয়ে করেছিলেন, 100টা সন্তান ছিল। এই বিন্দুসারের পরে ক্ষমতায় আসে সম্রাট অশোক। স্যার আসসালামু আচ্ছা, তাহলে আমরা বললাম এই সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পরে ক্ষমতায় আসেন হচ্ছে বিন্দুসার। এই বিন্দুসার বেটা 17টা বিয়ে করেছিলেন আর 100টা সন্তান ছিল। 100টা সন্তানের পরে অর্থাৎ বিন্দুসারের পরে ক্ষমতায় আসেন কি? সম্রাট অশোক। কে আসেন ভাইয়া? সম্রাট অশোক। এই সম্রাট অশোক ক্ষমতায় আসেন। সম্রাট অশোক ক্ষমতায় আসার পরে তিনি কি করলেন? তার 99 ভাইকে মেরে ফেললেন। 99 ভাইকে মেরে ফেললেন, কারণ যাতে তিনি আর তার ওর বাইরে যাতে উত্তরাধিকার সূত্রে মারামারি না লাগায়, যাতে ক্ষমতাটা হস্তগত করে না নেয় বা কেড়ে না নেয়। এই সম্রাট অশোক মেরে নেওয়ার পরে তিনি একা হয়ে গেলেন সেই তখনকার মৌর্য বংশের শাসক। এই সম্রাট অশোকের সময় একটা বিখ্যাত একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নামকে বলা হয় কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধটা কত সালে হয়েছিল? খ্রিস্টপূর্ব 231 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব 231 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধটা হয়েছিল। এই কলিঙ্গের যুদ্ধে এত মানুষ মারা গিয়েছিল, এই ভয়াবহতা দেখে তিনি বলা হয়ে থাকে তিনি বৌদ্ধ ধর্মে কি করেছিলেন? বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিলেন। বৌদ্ধ ধর্মে কি করেছিলেন? রূপান্তরিত হয়েছিলেন। এবং তিনি কথা দিয়েছিলেন যে প্রত্যেক প্রজারাই আমার ভাই, তাই আমি বা সন্তান, প্রত্যেক প্রজারাই আমার হচ্ছে সন্তান, তাই আমি আর তাদেরকে মারবো না। পরবর্তীতে তার কারণেই বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে প্রসারিত করেছিলেন সম্রাট অশোক। সেই কারণে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। এই সম্রাট অশোকের পরে চলে আসেন আমাদের আরেকটি ভারত মহাদেশের আরেকটি সাম্রাজ্য, যাকে বলা হয় গুপ্ত সাম্রাজ্য। কি সাম্রাজ্য বলা হয়? গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য বলা হয় যে ভারত মহাদেশের স্বর্ণযুগ। কি যুগ বলা হয়? ভারত মহাদেশের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্য। কি কারণে স্বর্ণযুগ বলা হয়? সোনা গহনা পাওয়া যেত বলে কি তাই না? কি কারণে বলা হয় স্বর্ণযুগ? স্বর্ণযুগটা বলা হয় এই কারণে এখানে বিজ্ঞান, এখানে ছিল কি? আমরা বলতে পারি, আরে বাবা, আমরা এখানে বলতে পারি বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি। বিজ্ঞান সাহিত্য, সংস্কৃতি বা সংস্কৃত ভাষার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলা হয় সংস্কৃত ভাষার ব্যাপক বিকাশ ঘটেছিল। সংস্কৃত ভাষার কি করেছিল? ব্যাপক বিশাল, মানে ব্যাপক হচ্ছে বিস্তার ঘটেছিল। ব্যাপক বিস্তার ঘটেছিল। এই কারণেই তাকে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? আমরা জানি গুপ্ত যুগের এই প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা। আমরা জানি এই চন্দ্রগুপ্তের পরে আমরা জানি উত্থান পতন প্রকৃতির বিধান, যার উত্থান আছে তার পতন ঘটবেই। ঠিক তেমনি ভাবে এই চন্দ্রগুপ্ত, আমরা জানি প্রথম চন্দ্রগুপ্তর মৃত্যুর পরে আসেন কে? আসেন বলো তো দেখি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? আমাকে একটু দ্রুত একটু জানাও দেখি, তোমরা সবাই দেখি পড়াশোনা করেছো কিনা, আমাকে একটু দ্রুত জানাও। আমরা জানি
প্রথম চন্দ্রগুপ্তর পরে যিনি ক্ষমতায় আসেন, আমাকে একটু দ্রুত একটু জানাও, দ্রুত। আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা বিষয়টা পড়েছো কিনা, একটু পড়াশোনা করতে হবে। আর আমি যে আজকে আমাদের যেহেতু সপ্তম ভাবে চলছে, আমাদের আজকে নবম টার্গেট, এই নবম টার্গেটটা চলছে, সেজন্য আমাদের একটু দ্রুত একটু আমরা যেভাবে চলছি বা সেভাবে আমাদের একটু চলতে হবে। আমাকে একটু দ্রুত জানাও যে চন্দ্রগুপ্তের পরে কে ক্ষমতায় আসেন। আর প্রথম চন্দ্রগুপ্তের পরে আমাদের ক্ষমতায় আসেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ক্ষমতায় আসেন। এই সমুদ্রগুপ্তর ক্ষমতায় বলা হয় প্রথম প্রতিষ্ঠাতা সমুদ্রগুপ্ত, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে, সরি, প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, আর শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের কি বলা হয়, প্রাচীন ভারতের কি বলা হয়, নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। এই সমুদ্রগুপ্তর পরে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই তৃতীয় চন্দ্রগুপ্তের সময় বাংলায় চীন থেকে আসা এক পরিব্রাজক আসেন, যার নাম হয় ফাহিয়ের। এটা যা আমরা পূর্বেই আলোচনা করেছি। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিলেন বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিলেন আমরা জানি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিলেন বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি উপাধি ছিলেন সিংহবীর। এটুকুও তোমাদের একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি উপাধি ছিলেন, আমরা তো জানলাম বিক্রমাদিত্য, আরেকটি রাখবা সিংহবীর। কি মনে রাখবা? সিংহবীর। আশা করছি তোমাদের মনে থাকবে। আচ্ছা, ঠিক তেমনি ভাবে এই উত্থান পতন প্রকৃতির বিধানের মাধ্যমেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে আস্তে আস্তে এই সাম্রাজ্য শেষ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় সবার ক্ষেত্রে। এই গুপ্ত যুগের পরে আমরা তাহলে এখানে কি কি শিখলাম? আমরা একটা শিখেছি মৌর্য সাম্রাজ্য, শিখলাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্যের পরে আমাদের কি সাম্রাজ্য আসলো? আমাদের এই বাংলায় ষষ্ঠ এবং সপ্তম শতকে বলা হয়, ষষ্ঠ শতকে দুইটি মানে এই গুপ্ত যুগের পরে আরেকটা যেটা সাম্রাজ্য আছে, যেটাকে বলা হয় কুষাণ সাম্রাজ্য। এই কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মনে রাখবা কনিষ্ক। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যা আসলে এখানে বা কনিষ্ক। এই কনিষ্কর পরে বাংলায় আরেকটি সাম্রাজ্য যেটা আসে, সেটি হচ্ছে ষষ্ঠ শতকের দিকে দুইটি সাম্রাজ্য হয়, একটা হচ্ছে বঙ্গ ও একটি হচ্ছে গৌড়। বঙ্গ এবং হচ্ছে গৌড় সাম্রাজ্য আছে ষষ্ঠ শতকের দিকে। আচ্ছা, এখন আমাদের বঙ্গটার ওইভাবে আলোচনা নাই, আমাদের আলোচনার বিষয় হচ্ছে গৌড় সাম্রাজ্য। কি আলোচনার বিষয়? গৌড় সাম্রাজ্য। এই গৌড় সাম্রাজ্যের শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক। শক্তিশালী রাজা ছিলেন কে ভাইয়া? শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক। শক্তিশালী রাজা ছিলেন কে? শশাঙ্ক। এই গুপ্ত যুগে গৌড় যুগের বলা হয়, এই গৌড় যুগের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এরকম বলা হয়। আচ্ছা, এই গৌড় যুগের আরেকজন যেটা আমরা জানি, শাসক ছিলেন হচ্ছেন হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন মানে একজন বিখ্যাত শাসক ছিলেন। এই হর্ষবর্ধন বলা হয়, এই যে আরেকটা সাম্রাজ্য আছে, ওটা তোমাদের অত দরকার নাই। হর্ষবর্ধনের এক সভাকবির নাম আমরা জানি বাণভট্ট। কি নাম ছিল? বাণভট্ট। এই বাণভট্ট একটি বিখ্যাত একটি গ্রন্থ লিখেছিলেন এই হর্ষচরিতের শাসন আমলকে নিয়ে। এই শাসন আমলের নাম দিয়েছেন হর্ষচরিত। কি দিয়েছেন? হর্ষচরিত শাসন, অর্থাৎ বাণভট্ট হর্ষবর্ধনের শাসন আমল নিয়ে হর্ষচরিত গ্রন্থ লিখেছিলেন। আচ্ছা, এই গৌড়ের আরেকটা যেটা আমরা জানি, এই গৌড়ের মানে শক্তিশালী রাজা শশাঙ্ক। এই শশাঙ্কটা মারা যাওয়ার পরে আর কোন শক্তিশালী বা যোগ্য শাসক না দেখার ফলে বাংলায় এক অরাজকতার অবস্থার সৃষ্টি হয়। ওই অরাজকতা বা বিশৃঙ্খলার সৃষ্টির নামেই এটা বাংলায় বলা হয় মাৎসার ন্যায়। কি বলা হয়? মাৎসার ন্যায়। কি বলা হয় ভাইয়া? মাৎসার ন্যায় বলা হয়। এই মাৎসার ন্যায় মানে কি ভাইয়া? এই মাৎসার ন্যায় মানে অরাজকতা অবস্থা বা বিশৃঙ্খলা। কি ভাইয়া? অরাজকতা বা বিশৃঙ্খলা অবস্থা, অরাজকতা অবস্থা ভাই, বিশৃঙ্খলা অবস্থা। এটা কত শতকে হয়েছে? সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝিতে।
ষষ্ঠ এবং অষ্টম শতকের মাঝামাঝিতে। অরাজকতাটা হয়েছে কত? সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝিতে। অর্থাৎ গৌড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় যাকে, বা শক্তিশালী রাজা শশাঙ্কর পরে কোনো যোগ্য শাসক না থাকার ফলে বাংলায় একটি অরাজকতা অবস্থা দেখা দেয়, একে বলা হয় মাছরার ন্যায়। মাছরার ন্যায় মানে বলতে বড় বড় মাছ ছোট ছোট মাছকে গিলে ফেলে। এর আসল কথা এইরকম, মানে অনেকগুলো ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে অনেক, ওগুলোর ঘটনা বলবো না, হালকা আমি একটু সিম্পলি বোঝানোর জন্য একটু আলোচনা করে নেই। এই মাছরার ন্যায়টা হয়েছে সপ্তম এবং অষ্টম শতাব্দীর মাঝামাঝিতে। তোমরা কি বিষয়টা বুঝতেছো? কোনো সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয় আমাকে একটু দ্রুত একটু জানাও তো, যে ভাইয়া আমি বুঝতেছি না, বা ভাইয়া আমি একটু পরে জয়েন করেছি, আমাকে একটু দ্রুত একটু জানাও তো দেখি যে বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু কাইন্ডলি একটু জানাও যে ভাইয়া আমি বুঝতেছি না, আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে একটু দ্রুত একটু জানাও। দ্রুত আমাকে একটু জানাও দেখি। আমাকে একটু দ্রুত একটু জানাবা সবাই, যে সবাইকে বুঝতেছ নাকি আমি কি তুমি জীবা নিশি তোমরা কি বুঝতেছো নাকি যে এইরকম করবা? তোমরা কি সবকিছু বুঝো? তোমরা কি সবাই বুঝতেছো? তোমরা যদি বোঝো, আর যদি না হতে, এই যে এইরকম করা যাবে না কিন্তু, বুঝছো? মানে এই যে এইরকম করা যাবে না। এইরকম রাগ ওঠানো যাবে না, বুঝছো? তাহলে কিন্তু একবারে কুপিয়ে মেরে ফেলবো। সবাই আমাকে বলো বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো? সবাই একটু দ্রুত জানাও। তাহলে এই মাৎসান্যায়টা হয় এইভাবে যে গৌড় সাম্রাজ্যের যোগ্য শাসক না থাকার কারণে বাংলায় একটা অরাজকতা, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেরকম অরাজকতা হয়ে যাচ্ছে, জোর যার মূল্যক তার, সেভাবে যে যেমন পারতেছে আত্মসাৎ করে নিচ্ছে। ঠিক এইরকম এক অবস্থায় সবাই রাজা হতে চাচ্ছে, সবাই সমন্বয়ক হতে চাচ্ছে, সবাই এমপি মন্ত্রী হতে চাচ্ছে, সবাই ক্ষমতায় যেতে চাচ্ছে, তাই কিনা? এইরকম এক অবস্থা করে গিয়েছিল সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝিতে। সেই জন্য এই মাৎসান্যায় অরাজকতা অবস্থা বা বিশৃঙ্খলা অবস্থা। এখানে এইরকম গল্পটা আমাদের ইতিহাসের ছাত্র আমাদের এইভাবে পড়তে হয় এইভাবে যে বলা হয় যে ভাইয়া সেই সময় এই একটা হচ্ছে, এটি একটি ধরো বলা হয় হচ্ছে রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে মানে একটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ। মনে করো জাতীয় সংসদে যারা যাবে বা প্রধানমন্ত্রী যে হবে তাদের তো আগে একটু পরীক্ষা টরীক্ষা করতে হবে যে সাহস বা যোগ্য কোনো কিছু আছে কিনা। ঠিক তেমনি ভাবে এই সবার কাছে বলা হয় যে আপনারা একটা হচ্ছে নমিনেশন বা একটা হচ্ছে আবেদন জমা দেন যে আমি রাজা হতে চাই, আমি রাজা হতে চাই, আমি রাজা হতে চাই। পরবর্তীতে সবাই নমিনেশন জমা দিলেন। জমা দেওয়ার পর একটা নিয়ম হলো, এই নিয়মটা হচ্ছে সবাইকে একদিন করে এই যে রাজ দরবারে এসে একটা রাত যাপন করতে হবে। এইভাবে এখান থেকে একজন আসলো, কিন্তু সমস্যা এই রাজ্যের বা এই কি বলে এই রাজপ্রাসাদে থাকতে গেলে সমস্যা হয়, রাত্রে একটা বিষধর কালনাগিনী সাপের দেখা দেয়,
যখনই মানুষ যায় তাকে দংশন করে মেরে ফেলে। এইভাবে এই প্রথম ব্যক্তি থেকে এরকম করে আসতে আসতে এইভাবে এই ব্যক্তিও আসলো, কিন্তু যখনই যায় বিষধর সাপ ওই গভীর রাতে এসে বিষধর মানে সাপের দংশন করে মেরে ফেলে। পর্যায়ক্রমে সবাই গেল, সবাই যা মারা যায় মারা যায় মারা যায় মারা যায়, সবাই চলে গেছে। এখন এই একটা মাত্র বাকি আছে এইখানে। এখন আজকে এই কি বলে এই বাড়ি থেকে একজন ছেলে যাবে যিনি হবেন রাজা, কিন্তু এখানে সবাই মানুষ ওই পরিবারের সবাই আতঙ্কে পড়ে গেল, আহারে সবাই তো মারা গেছে, এখন আমার সন্তানকে তো পাঠাতে হবে, নমিনেশন আগে জমা দিয়ে ফেলছি, কি বিপদ, এখন তো মারা যাবে, তাহলে কি উপায়? ইতিমধ্যে একজন লোক এক ববেগুরের মতন এইখান থেকে আসে, এই বাসায় এসে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে এই বাসার গ্রামের বা পরিবারের লোকজন চিন্তা করলো কি, আজকে আমি তাহলে এই ছেলেকেই ওই রাজ দরবারে পাঠিয়ে দেব, তাহলে আমার সন্তানটা বেঁচে যাবে। এই ববগুরের ছেলে তাহলে ঘুরতে ঘুরতে ওখানে যাবে। এখন ইতিমধ্যে এইখানে এই যে ছেলেটা ছিল, এই ছেলেটা আবার এই সকল ঘটনাটা শুনছে, কি ব্যাপার, কি করতে হবে এখানে। তিনি আগে এই কথাটা শুনছে, তিনি আসে প্রতিমধ্যে এসে রাজস্থান থেকে একটি তিনি সাপুরে কি বলা হয় সাপুরের কাছ থেকে একটি লাঠি নিয়ে এসেছেন। সাপুরের কাছ থেকে একটি লাঠি নিয়ে এসে এই সাপুরের কাছ থেকে একটি লাঠি নিয়ে এসেছেন। এই লাঠি নিয়ে এসে বলছে যে তুমি যখন যাবা ওখানে, যখন ওই কালনাগিনীটা দেখা দিবে, তুমি লাঠি দিয়ে বাড়ি দিবা, তাহলে ওই সাপুর মানে কালনাগিনীটা মারা যাবে। ঠিক যখন পাঠানো হলো এই রাজদরবারে, তিনি গিয়ে সেই গভীর রাতে যখন কালনাগিনী আসলো, লাঠি দিয়ে বাড়ি দিল, সাপটা মারা গেল। এরকম পর্যায়ক্রমে 3-4-5 দিন যখন এই রাজপ্রাসাদে অবস্থান করে ফেললেন, মানুষ তো সকল অবাক হয়ে গেল, আয়ামে বলা ও মাই গড, এরকম আয়ামতে অবাক, এরকম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার 5 দিন তিনি, তাহলে তো খুবই সাহসী লোক, সবাই মারা গেল, তিনি এত বড় সাহসী, তাহলে তিনি এই মানে অরাজকতা বা বিশৃঙ্খলা অবস্থানের অবসান ঘটিয়ে তিনি বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ, যার নাম হয়ে যায়, এই ব্যক্তির নাম ছিল গোপাল। এই ব্যক্তির নাম ছিল কি? গোপাল। এই গোপাল থেকেই তার নাম দেয়া হলো পাল ডাইনেস্টি। কি দেওয়া হলো? পাল ডাইনেস্টি বা পাল বংশ। পাল বংশ বাংলায় দীর্ঘস্থায়ী বংশ, দীর্ঘস্থায়ী, এই দীর্ঘস্থায়ী বংশ পাল বংশ রাজত্ব করেন কত বছর? 400 বছর রাজত্ব করেছেন এই পাল রাজবংশ। পাল রাজবংশের প্রথম বলা হয় প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গোপাল। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল, ধর্মপাল, এবং পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন মদন পাল। মদন পাল যদি অপশনে না থাকে দিতে হবে রামপাল। এইভাবে তোমাদের একটু পড়তে হবে, তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম, তাহলে আমি এখানে এই ক্রেডিট দিচ্ছি, তোমরা বাসায় পড়ে নিও, আগামীকাল পরীক্ষা আছে। ভালো থাকো, সুস্থ